হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবার দেখছো সৌরভ ভাই কিন্তু তোমাদের সালাম দিয়ে ক্লাস স্টার্ট করে নাই, দেখছো ভাইকে কিন্তু কমেন্ট সেকশনে আরে ওয়েট, আমি একটু আগে ওদেরকে বলে আসছি আমি ক্লাস নিব, তুমি বললেই হবে নাকি? না 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 ক্লাস আজকে আমি নিচ্ছি, ঠিক আছে? এটা হবে সৌরভ না, ভাই নিচ্ছে না। এটা বললে হবে না। শোনো, মেইন কাহিনী কি? মেইন কাহিনী হলো আমার আর সৌরভ ভাইয়ের মধ্যে একটা টস হইছে, ঠিক আছে? এখন সৌরভ ভাই যদি ফিক্সিং করে তোমাদের ক্লাস নিতে চায়, আমি কি করতে পারি? টসে ফিক্সিং হইতে পারে, তোমরাই বলো। টসে তো ফিক্সিং হওয়া সম্ভব না। আমি ক্লাস নিতে আসছি, কায়েব ভাই বলে যে না, 10 এর ক্লাস যেহেতু ভাইয়া আমিই নিব, আমার নিতে দিতে চায় নাই। সো বলো, তোমাদের একটু আগে আমি বলে আসছি না যে আজকে এমন ভাবে পড়াবো যে গল্প কিভাবে পড়তে হয় তোমাদেরকে দেখাবো। সো কায়েব ভাই মাঝখান দিয়ে আসছে, বলে যে ভাইয়া আপনি নিয়েন না, আমি নেই। সো তোমরা ওই যে সবাই join একটু করে বলো তো, ফেলছে। তোমরা আমার ক্লাস দেখছো না? কার ক্লাস ভালো লাগে বেশি বলো তো? দেখো যে কাইফ ভাই নিবে, দেখছো? কাই ভাইয়া নিবে, ও তোমার স্টুডেন্ট, আগে ক্লাস করছে দেখে। ভাইয়া আজকে দেখাবো বাংলা কিভাবে পড়তে হয়। ভাইয়া আগে তোমাদেরকে বলে আসছি না। সো কাই ভাইকে বাদ দিয়ে দিই, যাও হ্যাঁ, চলে যান আপনি, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায়? সমস্যা হয়েছে আমরা দুজন টচ করছি, দুজন টচ করে মানে দুর্ভাগ্যবশত তোমাদের সৌরভ ভাই আজকে জিতে গেছে। কিন্তু এর মানে wait, এটা wait, কিন্তু সৌরভ ভাই ভাগ্যও চায় যে আমি ক্লাসটা নেই, সো এই জন্য আমি ক্লাসটা নিব। দেখছো, কাইফ ভাইয়ের ক্লাস চাই। তো নিবে কাই ভাইয়া নিবে, সমস্যা নাই। আজকে আজকে নিবে না। টস হইছে, ওই যে রক পেপার সিজারের মতো টস হয় না, ওই টসে আজকে ভাই এনিজান সৌরভ ভাই জিতে গেছে। তো আজকে সৌরভ ভাইয়ের একটু ছাইরা দেই, মানে ওই যে অনেক সময় আছে না, তোমার অনেক ভালো প্লেয়ার যে অনেক ভালো খেলে, মাঝে মাঝে যে জুনিয়র প্লেয়ারদেরকে বলে আচ্ছা ঠিক আছে আজকে একটু প্রস্তুতি ম্যাচ খেলুক। আজকে ক্লাসের পরে ভাইয়া দেখবে আজকে ভাইয়া একটু তোমাদের প্রস্তুতি ম্যাচ খেলুক, নেক্সট যে গ্রামার ক্লাসটা আছে ওইটা ভাইয়া নিব, ঠিক আছে? সো এজন্যই একটু লেট হইলো আমাদের যে কে ক্লাসটা নিবে। তো আজকে এটা ক্লাসটা সৌরভ ভাইয়ের জন্য ছেড়ে দিই, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি আসেন, দেখছো সমস্যা আরেকজন নেই। বলতেছে ফারহান সাকিব ভাইয়ের ক্লাস চাই না, এই ওই দিকে আমরা নাই। না যাই থাক। তো আজকে ভাইয়ের ক্লাস করো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কমেন্ট সেকশনে আমি আসি, ঠিক আছে? ভাই কিন্তু আসে তোমাদের সাথে, চলে যায় না। কাই ভাই থাকেন আপনি কমেন্ট সেকশনে, কোনো সমস্যা নেই। আসি। ওকে, সো ভাইয়া আর আমার মধ্যে টসে আমাকেই জিততে হইতো, কারণ তোমাদেরকে বলে আসছি, কথা দিয়ে আসছি যে আজকের ক্লাসটা তোমাদের আমি নিব। সো আমিও চলে আসছি তোমাদের মাঝে। এখন আজকে ক্লাসটা কেন আমি নিব, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা গল্পের নাম দেয়া আছে, তাই না? যে প্রত্যুপকার। সো গল্পের নামটা যে দেয়া আছে, ছোটবেলায় এসএসসিতে আমি যখন পড়তাম, কাই ভাই খুব চমৎকার গ্রামার ক্লাস নেয়, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট গল্প যখন পড়তাম, আমি খুব সুন্দর নোট করে করে পড়তাম। সো তোমাদের লিমন ভাইয়া, সুষময় ভাইয়া, কাইফ ভাইয়া সবাই একসাথে অ্যাগ্রি করছে, ভাইয়া আপনার মতো হচ্ছে নোট করে গল্প আমি তো আগে পড়িনি। সো আমি বলছি যে আমি তোমাদের সামনে আগে আজকে আমিই আসবো, গল্প কীভাবে পড়তে হয় এইটা দেখাবো, ঠিক আছে? সো কাইফ ভাইয়ার আমার মধ্যে মারামারি না, আসলে ভাইয়া তোমাদেরকে অনেক ভালোবাসে, এই জন্য তোমাদের আজকে ক্লাস নিতে চেয়েছিল। তোমাদের সাথে নেক্সট ক্লাসে কাইফ ভাইয়া দেখা হবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমিই নিচ্ছি। সো প্রত্যুপকার আজকে আমিই পড়াবো, দেখা যাক তোমাদেরকে কী কীভাবে সহায়তা করতে পারি, পুরো ক্লাসেই দেখবে। এবং আজকের ক্লাস শেষে তোমরা দেখবে যে কিভাবে বাংলা গল্প পড়তে হয়, কিভাবে গল্পের কবি পরিচিতি মনে রাখতে হয়, কিভাবে নোট করতে হয়, সবগুলো দেখা দিব, ঠিক আছে ভাইয়া? কোনো চিন্তা করার কারণ নাই, ওকে? আচ্ছা, সো একটু কমেন্টে দেখি। সোয়েব আছে, মালিহা আছে, তারপর মঞ্জু আছে, মুক্তিসুর রহমান আছে, ইশতিয়াক আছে, আফরিন জান্নাত আছে, জিহাদ আছে, তারপর কামরুন্নাহার আছে, সাবিহা আছে, তাহসিন জান্নাত আছে। ওকে, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, ভেরি গুড। সো সবাই তো আমার একটু জানাও, কমেন্ট করো আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা। সো যদি ঠিকঠাক মতো দেখতে পাও এবং শুনতে পাও, আমরা একটু ক্লাসের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে, ঠিক আছে? সো আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ, তোমাদের সৌরভ ভাইয়া। সো আমি তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি ভাইয়া, ঠিক আছে? তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস আমি নিয়ে থাকি। সো আজকের এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে প্রত্যুপকার গল্প। তো শুরুতেই আজকের ক্লাসে আমরা কই পরিচিতি দেখবো, প্রত্যুপকার গল্পও দেখবো এবং এমসিকিউ করব, ঠিক আছে? সো একদম পুরো কমপ্লিট প্যাকেজ থাকবে। তোমাদের সামনে কি বলো তো, সামনে কি বড় একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে না? সো ইন্টারন্যাশনাল ম্যাচটা কি আসলে? ম্যাচটা হচ্ছে এসএসসি পরীক্ষা। সো এসএসসি পরীক্ষাতে যেন হচ্ছে আমরা ভালো করতে পারি, সেই জন্য এখন থেকেই পড়াটা স্ট্র্যাটেজিক্যালি সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে এটা আজকে দেখাবো, ঠিক আছে? কিভাবে সাজাতে হবে এটা আজকে দেখাবো। সো মির্জা আছে দেখতে পাচ্ছি, নিশাত আছে, আবিদা বলছে আপনাকে চিনি, ঠিক আছে। মিজানুর রহমান বলছে অল ক্লিয়ার, ধন্যবাদ। তারপর মিশফার আছে, নাদিয়া আছে পটুয়াখালী থেকে দেখতে পাচ্ছি, তারপর আব্দুল্লাহ আছে। সো সবাই আছো মোটামুটি। আমরা হচ্ছে ক্লাসের দিকে এগিয়ে যাই, ঠিক আছে? আর দেরি করবো না, কারণ ইতোমধ্যে কাইফ ভাইয়া আর আমি মারামারি করে হচ্ছে 3 মিনিট সময় নষ্ট করে দিয়েছি। সো আর মারামারি কেউই করবো না, সরাসরি এখন আমরা ক্লাসে চলে যাব। ক্লাসে গিয়ে হচ্ছে আমরা দেখব কিভাবে অ্যাকচুয়ালি গল্প পড়তে হয়, ঠিক আছে? কারণ
গল্প যদি তুমি ঠিকঠাক মতো পড়তে না জানো, গল্প যদি তুমি ঠিকঠাক মতো পড়তে না জানো, তাহলে কি হবে জানো ভাইয়া? তাহলে এতগুলো যে গল্প আছে না, অনুধাবন আসবে, এমসিকিউ আসবে, এগুলো কিন্তু এসএসসিতে যে এমসিকিউ আসবে, তারপর হচ্ছে তোমাদের সৃজনশীলে উত্তর করতে হয়, এগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, বলছো যে একজন ওয়াইজ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। এটা নিয়ে হচ্ছে আমি বলি যে হচ্ছে যখন তোমাদের সামনে চলে আসি তখন আমার খুব ভালো লাগে, কারণ এমনিতে আমি যতটাই খারাপ থাকি, যদিও একটু ঠান্ডা লেগেছে, একটু খারাপ, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে যখন তোমাদের সামনে ক্লাস নিতে আসছি। ঠিক আছে? সো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, আজকে আর দেরি করবো না। ঠিক আছে? সো ফেসবুক কমিউনিটিতে তোমরা আছোই, যেখানে তোমরা হচ্ছে ক্লাস করছো এবং হোমওয়ার্ক আমি হচ্ছে দিয়ে দিব, এটা নিয়ে হচ্ছে টেনশন করার কোনো দরকার নাই। সো এখন আমরা হচ্ছে একটু দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা হচ্ছে কবি পরিচিতি। এখন ভাইয়া আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথম ক্লাসে তো পরিচিতি হতে হয়, কিভাবে পড়বো সেগুলো টিচাররা বলে দেয় সারা বছর, তাই না? সো আজকে একটু সহজে আগে আমরা জানবো যে আমাকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমার যে বইটা আছে, বইটা কবি পরিচিতি, মাস্ট পড়তে হবে। কবি পরিচিতি কেন মাস্ট পড়তে হবে ভাইয়া জানো? বাংলাতে কিন্তু অনেক এ প্লাস ছুটে যায়। কি কারণে? কারণ তারা এমসিকিউতে খারাপ করে। এখন এমসিকিউতে খারাপ করার মূল জায়গাটাই হচ্ছে তাদের এই যে কবি পরিচিতি থাকে এবং লাইন বাই লাইন ধরে ধরে পড়ে না। এই কারণেই হচ্ছে দেখা যায় যে পরবর্তীতে গিয়ে তারা হচ্ছে ওই এমসিকিউতে সাফার করার কারণে যেই গ্যাপটা পড়ে, এই গ্যাপটা আসলে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়, জানো? সো এই কারণে পরবর্তীতে তারা আসলে এ প্লাসটা মিস করে যায়। ঠিক আছে? এ প্লাসটা পায় না। সো এই জন্য আমরা একদম শুরু থেকে প্রত্যেকটা কবি পরিচিতি একদম ডিটেলসে আলাদা আলাদাভাবে পয়েন্ট পয়েন্ট করে পড়বো, যেন আমাদের মনে থাকে, মাথায় থাকে। ঠিক আছে ভাইয়া? যেন আমাদের মাথায় থাকে এবং মনে থাকে, এই জন্য আমরা প্রত্যেকটা কবি পরিচিতি আলাদা আলাদা করে পড়বো। ঠিক আছে? প্রত্যেকটা কবি পরিচিতি আলাদা আলাদা করে পড়বো। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে ভাইয়া? ওকে, চলো। সো আমরা শুরুতে দেখব যে হচ্ছে বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর। এগুলো একটু খাতায় নোট করো ভাইয়া। ঠিক আছে? সো আমি তোমাকে বলি, বাংলার জন্য একটা নোট খাতা তৈরি করে ফেলবে। কি করবে? একটা নোট খাতা। ওইখানে কি করে ভাইয়া, এই যে ভাইয়া তোমাদেরকে লাইন বাই লাইন ধরে ধরে পড়াচ্ছি না, লাইন বাই লাইন, এই যে মিম আক্তার বলেছে ভাইয়া এমসিকিউ তো অনেক ভুল হয়, ভুলতে হবেই, কারণ হচ্ছে যদি তুমি কবি পরিচিতি ঠিকঠাক মতো না পড়ো, গল্প ঠিকঠাক মতো না পড়ো, ভুলতে হবেই। সো এই জন্য যে কাজটা করতে হবে, একজন মেসিকে নিয়ে আসছে, আমরা খেলার মাঠে নাই ভাইয়া, পড়ার মাঠে আছি। ঠিক আছে? মেসি CR7, তারপর পরে গল্প করব পরে ক্লাসের শেষের দিকে। ওকে, আপাতত একটু ক্লাসটা ঠিকঠাক মতো করি, চলো। সো এই যে কবি পরিচিতির নোটগুলো আমরা করব, নোট করার পরবর্তীতে যখন রিভিশন দিবে তুমি এসএসসির আগে দিয়ে, ওইটাই তোমার হবে হচ্ছে সেরা একটা তোমার নোটবুক। বুঝতে পেরেছ ভাইয়া? আমাদের কি বাংলা দ্বিতীয় পত্র নিবে না? অবশ্যই নেবো খাদিজাতুল কুবরা, কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে? ওকে, এখন এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি 1820 সালের 26শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হচ্ছে বীরসিংহ গ্রামে, দেখো আমি যেগুলো বক্স করছি, এই বক্সের বিষয়গুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইটা খুলে ফেলো, বই খুলে হচ্ছে বক্সগুলো হচ্ছে বক্স করে নাও, বা হচ্ছে তোমাদের খাতায় লিখে ফেলো শর্টে আমার মতো করে পয়েন্ট আকারে। ঠিক আছে? আচ্ছা, সাল মনে থাকে না, শোয়েব বলছো কি করবো ভাইয়া? সহজ উপায়। সাল মনে না থাকার কারণ কি জানো? কারণ হচ্ছে ধরো তোমরা মনে করো যে অনেক সাল মনে রাখতে হবে, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি আগে হচ্ছে সবগুলো নোট করবে। ভালো কথা ভাইয়া, তো পড়াচ্ছি, প্রত্যেকটা সাল এভাবে নোট করবে। নোট করার পর কার পর কে জন্মগ্রহণ করেছে এটা আলাদা সিরিয়ালি সাজাবে। তাহলে যেটা হবে তোমার সহজে মাথায় থাকবে যে এত সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, তারপরের সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। সো এটা হচ্ছে টেকনিক। কারণ তুমি ধরো একবার 1820-এ গেলে, আবার বললো 1899, আবার চলে আসলো 1827। সো হজবরল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? যার কারণে আমাদেরকে সিরিয়ালি আমরা হচ্ছে যখন পরবর্তীতে নোট করে ফেলবো তখন হচ্ছে আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথম যে পয়েন্টটা ছিল যে আমাদের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এবং বীরসিংহ গ্রামে। তার মূল নামটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মূল নামটা কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে?
আচ্ছা, এটা কি লাইভ হচ্ছে আবিদ হাসান? হ্যাঁ ভাইয়া লাইভ হচ্ছে, তোমার কমেন্টও দেখা যাচ্ছে লাইভ, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সো তার একটা চমৎকার উপাধি ছিল, নামটা কি জানো? এটা হচ্ছে বিদ্যাসাগর। তার চমৎকার উপাধিটা হচ্ছে বিদ্যাসাগর, তাকে বিদ্যাসাগর বলা হয়। ওকে, দুঃখিত, যেহেতু আগেই বলেছি আমার কিছুটা ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো বা ক্লাসে একটু মনে হতে পারে যে ভাইয়া সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার বেস্টটা দেয়ার, ঠিক আছে। সো যেই জায়গায় ছিলাম আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কি ডাকা হয়ে থাকে। সো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা ডাকছি, দেখো তার আসল নাম কিন্তু ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এখন আচ্ছা, ওকে, ঠিক আছে সৃষ্টিমণ্ডল, তোমার এই কমেন্টটা আমি মাথায় রাখলাম, আমি ছন্দ আকারে আলাদা করে নোট করে দিব, ঠিক আছে। আমিও কিন্তু এরকম ছন্দ আকারেই হচ্ছে পড়তাম, ঠিক আছে। সো সৃষ্টি একটা কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের যেই গ্রন্থগুলো আছে, বইয়ের কবি পরিচিতি এর গ্রন্থ, বইয়ের নাম, এগুলো যদি একটু ছন্দ করে নোট করে দিতেন তাহলে ভালো হতো। তোমরাও কি তাই চাও? একটু বলো তো। আচ্ছা, অ্যাপসে না, এটা হচ্ছে ফেসবুক লাইভে হচ্ছে, ঠিক আছে। আবিদ দর্দ। আচ্ছা, ওকে। খাদিজাতুল, এটা কিন্তু বইয়ের লাইনগুলো এখানে লেখা আছে ভাইয়া, ঠিক আছে, বইয়ের লাইনগুলো এখানে লেখা। সো তিনি ছিলেন আসলে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র, এবং তার দুইটা ভাষায় পাণ্ডিত্য ছিল, অর্থাৎ তিনি ভালো পারতেন। সেগুলো হচ্ছে সংস্কৃত এবং ইংরেজি ভাষা, সংস্কৃত এবং ইংরেজি ভাষা, ঠিক আছে ভাইয়া। এরপর তার কিছু খ্যাতি ছিল, ঠিক আছে, তার কিছু খ্যাতি ছিল, অর্থাৎ এই যে আমাদের বিদ্যাসাগর ডাকা হচ্ছে, বিদ্যাসাগর ছাড়াও তাকে অন্যান্য কিছু নামে ডাকা হতো, ঠিক আছে, অন্যান্য কিছু নামে ডাকা হতো। যেমন কি দেখো, বলা হচ্ছে দয়ার সাগর, পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, খ্যাতিমান লেখক, ঠিক আছে। এটা পিছনে চলে গিয়েছে, আমি লিখে দেই, খ্যাতিমান লেখক এবং বাংলা গদ্যের জনক, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, এইটা পিডিএফ আকার দিবেন না, এটা স্লাইড তোমরা আশা করি পেয়ে যাবে। সো স্ক্রিনশট নিয়ে নাও, নোট তো করতেই হবে, ঠিক আছে। নোট করো যেন হচ্ছে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, পরের স্লাইডে যেটা বলা হচ্ছে যে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়, ঠিক আছে। কত সালে প্রকাশ করেন? 1855 সালে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এরপর বলা হচ্ছে, আচ্ছা হাবিবা বলছো এটা কত পার্সেন্ট কমন এক্সামের জন্য। এখন তুমি যদি না পড়ার আগেই কমন খুঁজতে যাও তাহলে তো তোমার পড়া হবে না। পড়া কখনো মাথায় রাখবা, পড়া কখনো হচ্ছে কমনের জন্য পড়বা না, তুমি হচ্ছে জানার জন্য পড়তে হবে। এরপর তোমার যখন এক্সামের কথা চিন্তা করবা তখন হচ্ছে তুমি গিয়ে চিন্তা করো যে কিভাবে ভালো করব, ঠিক আছে। আগে হচ্ছে তোমাকে ভাবতে হবে কিভাবে আমি হচ্ছে ভালোভাবে জ্ঞানটা অর্জন করতে পারি, ঠিক আছে। ওকে, সো প্রধান কিছু গ্রন্থের নাম দেওয়া আছে: বেতাল, পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ, প্রচলিত হওয়া উচিত কিনা, এতদি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি। সো এইগুলোর চাইতে আমাদের জন্ম এবং হচ্ছে আমাদের মৃত্যু সালটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে। এগুলোর চাইতে আমাদের জন্ম এবং মৃত্যু সাল এবং তিনি কোন কোন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এইগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছবিতে আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া আছে। ভাইয়া বই থেকে পড়ালে ভালো হতো, বইয়ের থেকেই তো পড়াচ্ছি, এগুলো শর্টে নোট করে দিচ্ছি যেন তোমার এত বড় টেক্সট পড়তে না হয়, বুঝতে পেরেছো? শর্টে নোট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পাণ্ডিত্য বুঝো নাই মিম? পাণ্ডিত্য হচ্ছে তিনি আসলে এই দুইটা ভাষা ভালো মতো পারতেন, ঠিক আছে, সংস্কৃত এবং ইংরেজি ভাষা, ঠিক আছে ভাইয়া। ওকে, সো তার মৃত্যু হয়েছিল 1899 সালের 29শে জুলাই, ঠিক আছে। এইটা খাতায় লিখে ফেলো, ঠিক আছে, নোট করতে হবে ভাইয়া। যত ভালো নোট করতে পারবে, যত ভালো নোট করতে পারবে তত বেশি কিন্তু তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আলামিন আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা হচ্ছে খাতায় লিখে ফেলো চটজলদি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সো আমরা সামনের দিকে আগাই, আমরা এবার মূল গল্পটার দিকে যাই। সবাই বইটা খুলে ফেলো ভাইয়া, যাদের কাছে বই নেই খাতা নিয়ে ফেলো, যাদের কাছে বই নেই খাতা নিয়ে ফেলো। ওকে, সো মূল গল্পে বলা হচ্ছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। সো আলী ইবনে আব্বাস
সো দেখো, আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি একজন খলিফার হচ্ছে প্রিয় পাত্র, মানে পছন্দের পাত্র, যাকে হচ্ছে সে পছন্দ করে। ঠিক আছে, যাকে হচ্ছে সে পছন্দ করে। আচ্ছা, সো মাস্টার বুকে কিন্তু এটা নেই ভাইয়া, ঠিক আছে, মাস্টার বুকে এটা নেই। সো এটা কিন্তু আলাদা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। সো এগুলো কিন্তু একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে। ভাইয়া কিন্তু দেখিয়ে দিব কোন কোনগুলা। আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাদের বড় ভাইয়াদের যে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, এখানেও কিন্তু এগুলো সব ডিটেলসে এমসিকিউ কোনটা আসবে, কোনটা অনুধাবন আকারে আসবে, সব কিন্তু বলে দেই ভাইয়া। সো তুমি যদি নোট করতে পারো তাহলে কিন্তু তোমার অলরেডি হাফ কাজ ডান। বুঝতে পেরেছো? আচ্ছা, তো বলা হচ্ছে মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে অর্থাৎ দিনের শেষ ভাগে খলিফার নিকটে বসিয়া আছি এমন সময়, অর্থাৎ দিনের শেষ ভাগে তিনি খলিফার কাছে বসে আছেন এমন একটা সময়ে এসে হস্ত পদ বন্ধ। বলো তো এই শব্দটার মানে কি, একটু কমেন্ট করে জানাও দেখি। এই যে হস্ত পদ বন্ধ, এখানে কিন্তু একটা ছোট্ট একটা দেখো বদ্ধ হবে, ঠিক আছে, হস্তপদ বদ্ধ। বলো তো হস্ত মানে কি? হাত, পদ মানে পা, বন্ধ মানে বাধা। তার মানে হাত পা বাধা অবস্থায় একজন ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, ঠিক আছে, অর্থাৎ তার সামনে নিয়ে আসা হলো, উপস্থিত করা হলো। ঠিক আছে ভাইয়া মিলা, খুবই চমৎকার। ইসরাত, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। সৃষ্টিও ভেরি গুড। সো সে বসে আছে এমন একটা টাইমে হচ্ছে হাত পা বাঁধা অবস্থায় একজন ব্যক্তিকে খলিফার সামনে নিয়ে আসা হলো। ভালো কথা। এখন তিনি কি করলেন? খলিফা আমার প্রতি এই আজ্ঞা করলেন, অর্থাৎ আমাকে বললেন যে তুমি এই ব্যক্তিকে আপন আলোয়, অর্থাৎ আলোয় মানে বলতে নিজের বাসায়, আপন আলো বলতে বোঝানো হচ্ছে নিজের বাসায় বা নিজের বাসস্থানে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, অর্থাৎ তাকে বন্ধ করে রাখবে। অর্থাৎ চিন্তা করো, কল্পনা করো, জাস্ট তোমার মাথায় কল্পনা করলেই সব কিন্তু চলে আসবে যে তুমি বসে আছো খলিফার পাশে, তুমি একজন খুবই প্রিয় ব্যক্তি। কোন খলিফার? মামুন নামক খলিফার। ঠিক আছে, এমসিকিউর জন্য আমি যেগুলোই বক্স করবো ভাইয়া, এই যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে। মামুন নামক খলিফা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো বলা হচ্ছে তখন কি করা হলো? হাত পা বাঁধা অবস্থায় একজন ব্যক্তিকে খলিফার সামনে নিয়ে আসা হলো এবং খলিফা তাকে আদেশ করলেন কি? তাকে বললেন যে এই ব্যক্তিকে তুমি নিজের বাসায় নিয়ে বন্ধ করে রাখো। ঠিক আছে, ভালো কথা। সো বলেন, এবং কল্ল বলতে বোঝানো হয়েছে আমাদের আগামীকাল। ঠিক আছে, কল্ল আমার নিকট উপস্থিত করিবে। কল্ল। আচ্ছা শাহিনা, স্লাইড দিব ভাইয়া, আর কমেন্ট করো না এটা, ঠিক আছে, আর কান্না করার দরকার নাই। আচ্ছা, কোনগুলা নোট করবা ভাইয়া? এই যে আমি দাগাচ্ছি যেভাবে, তোমরাও দাগিয়ে ফেলবে আমার সাথে দাগিয়ে ফেলবে। ঠিক আছে ভাইয়া, আমির হামজা, ভেরি গুড। 9-এ পড়েছো, এখন নোট করে ফেলো, তাহলে তোমার 2বার পড়া হয়ে গেল, নোটও হয়ে গেল। ঠিক আছে, রুদ্ধ মানে বন্ধ, আমি কিন্তু বোঝাচ্ছি। দেখো, কল্ল আমার নিকট উপস্থিত করবে, অর্থাৎ আগামীকাল আমার সামনে উপস্থিত করবে। ঠিক আছে, আগামীকাল আমার সামনে উপস্থিত করবে। খুব ভালো কথা। এখন কি বলছে ভাইয়া? এখন বলা হচ্ছে তদীয় ভাব দর্শনে, তার মানে তার, এই যে তদীয় বলতে বোঝানো হচ্ছে তার ভাব দর্শনে, অর্থাৎ তার যে হাবভাব, বলি না আমরা হাবভাব, তার ভাবসাব অন্যরকম। সো বলা হচ্ছে তার ভাব দেখে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছেন। অর্থাৎ এই যে তার ভাব দেখে এটা বোঝা গেল, ঠিক আছে, তার ভাব দেখে বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন, অর্থাৎ অনেক রাগ করেছেন। ঠিক আছে, রাগ করেছেন বা রাগান্বিত হওয়া, ক্ষুব্ধ মানে রাগান্বিত হওয়া। ঠিক আছে, সো ওই ব্যক্তির উপর অনেক রেগে আছেন। ঠিক আছে ভাইয়া, খুব ভালো কথা, রেগে আছেন ওই ব্যক্তির উপর। সো আমি তাহাকে আপন আলোয় আনিয়া, অর্থাৎ নিজের বাসায় এনে, আমি তাকে নিজের বাসায় এনে অতি সাবধানে, অর্থাৎ অনেক সাবধানের সাথে, কেন? কারণ তিনি তো পালিয়েও যেতে পারেন। সো তাকে অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। কি করলাম? রুদ্ধ করিয়া রাখিলাম।
ঠিক আছে, অর্থাৎ বন্ধ করে রাখলাম। কারণ তিনি যদি পলাইয়া যান, অর্থাৎ তিনি যদি পালিয়ে যান, তাহলে কি হবে জানো? আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে, অর্থাৎ খলিফা তাকে হচ্ছে কি কোপ দিয়ে হচ্ছে মেরে ফেলবেন। ঠিক আছে, সো বোঝানো হচ্ছে যে এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে হচ্ছে তার বাসায় বন্ধ করে রাখার জন্য, অর্থাৎ আমানত হিসেবে রাখা হয়েছে। এখন আগের কালে দেখবা যে হচ্ছে আমানতের খেয়ানত করলে তার শাস্তি কিন্তু ভয়ঙ্কর ছিল। সো এই ভয়ঙ্কর, এই যে ভয়ঙ্কর শাস্তি ছিল, আমি সাইডে চলে যাচ্ছি, কারো যদি দাগানো স্ক্রিনশট নেওয়ার দরকার হয় নিয়ে নিতে পারো। ঠিক আছে, কারো যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয় নিয়ে নিতে পারো। সো এই যে দাগানো হলো, দুঃখিত, এই যে তাকে বন্ধ করে রাখা হলো, তিনি যদি পালিয়ে যান কোনো কারণে, তিনি যদি কোনো কারণে পালিয়ে যান, সেই ক্ষেত্রে দেখা আচ্ছা মিমাক্তা একটা প্রশ্ন করেছো, প্রতীত মানে কি? প্রতীত মানে হলো বুঝতে পারা, ঠিক আছে, বা দৃশ্যমান হওয়া। প্রতীত মানে দৃশ্যমান হওয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। সো তিনি যদি পালিয়ে যান, তখন খলিফা তাকে ধরবে, তাকে হচ্ছে মেরে ফেলবে। বুঝতে পেরেছো ভাইয়া? এতটুকু ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও এতটুকু কি ক্লিয়ার কিনা। আমরা কিন্তু দেখো বইয়ের গল্প কিভাবে পড়তে হয় কিন্তু আমরা ইতিমধ্যে দেখাচ্ছি, বুঝতেই পারছো? এই যে গল্প, গল্পটা কিভাবে পড়তে হয় তোমরা তো এখন বুঝতে পারছো নাকি? বলো তো কমেন্ট করে, বুঝতে পারছো গল্প কিভাবে পড়তে হয়? জানাও একটু কমেন্ট করে দেখি, কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা, কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কোপ মানে কি? এই যে ধরো হচ্ছে আমরা ছুরি ছুরি বা বলি রামদা দিয়ে কোপ দেয় না, ওইরকম কোপের কথা বলছে, যে তার গর্দান চলে যেতে পারে এক কোপে। ঠিক আছে, ভেরি গুড। তো চলো আমরা পরের স্লাইডে যাই। কিয়ৎক্ষণ পরে, অর্থাৎ কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ আপনি আসলে কোথায় থাকেন, বা আপনার বাসস্থান কোথায়, বাড়ি কোথায়। নিবাস মানে বাসস্থান, বাড়ি, বা আপনি কোথায় থাকেন। তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। দাগ দাও, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ডেমাস্কাস আমার জন্মস্থান। আচ্ছা, আয়শা বলছে বাংলা কি মাস্টার বুকে আছে? না, বাংলা মাস্টার বুকে নেই। ঠিক আছে, দেখো, ডেমাস্কাস আমার জন্মস্থান। এখন বলা হচ্ছে ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, অর্থাৎ এই যে ডেমাস্কাস, এই ডেমাস্কাস যে নগরটা রয়েছে, এখানে একটা বড় মসজিদ বা বৃহৎ মসজিদ, সেই বৃহৎ মসজিদ তথায় আমার বাসস্থান, অর্থাৎ সেই জায়গাতে আমার বাসস্থান। তাহলে তোমাদেরকে যদি এখন প্রশ্ন করে, তোমাদেরকে যদি এখন প্রশ্ন করে, তোমাদেরকে যদি এখন প্রশ্ন করে যে হচ্ছে খলিফার নিকট যেই ব্যক্তিকে হাজির করা হয়েছিল হস্তপদবদ্ধ অবস্থায়, তার বাসস্থান কোথায়, তাহলে কি সবাই উত্তর করতে পারবো? তাহলে কি আমরা সবাই উত্তর করতে পারবো? জানো তো, সাজনদা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করছে, তোমাদের সাজন স্যার, যে হাউ ইজ দ্য জোশ, কমেন্টে জানাও হাউ ইজ দ্য জোশ। ভেরি গুড, ডেমাস্কাস, মারা উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। সো তখন আমি বলিলাম, কি বললাম? আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর, অর্থাৎ সেই নগর নিয়ে কথা বলছে যেই জায়গায় আসলে এই ভদ্রলোক বাস করতেন। ঠিক আছে, যেই জায়গায় এই ভদ্রলোক বাস করতেন, সো সেই জায়গায় জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক, অর্থাৎ ভালো একটা দোয়া করছে। ঠিক আছে, জগদীশ্বর, জগৎযোগীশ্বর, জগদীশ্বর, ঠিক আছে, জগৎযোগীশ্বর, জগদীশ্বর, অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। অর্থাৎ বলা হচ্ছে যে ওই যে অঞ্চলটা আছে, ওই অঞ্চলে ধরো আমরা বলি না যে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ওই অঞ্চলে তার রহমত বর্ষিত হোক, বা ওই অঞ্চলটা ভালো থাকুক, ওই অঞ্চলে মানুষ সুখে থাকুক, ভালো থাকুক। ঠিক আছে, ওকে। শ্রাবণী লেট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে শ্রাবণী, লেট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই। যে অংশটুকু মিস করেছো ওটা পরে আবার দেখে ফেলবে। ঠিক আছে, পরে আবার দেখে ফেলবে। ওকে, চলো আমরা সামনের দিকে আগাই। সো বলা হচ্ছে ওই অংশের অধিবাসী, অর্থাৎ ওই অংশের একজন ব্যক্তি, ঠিক আছে, ওই অংশের একজন ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন, অর্থাৎ তাকে প্রাণে রক্ষা করেছিলেন, প্রাণদান দিয়াছিলেন। ঠিক আছে, প্রাণদান দিয়াছিলেন, অর্থাৎ তার প্রাণ রক্ষা করেছিলেন। বুঝতে পারছি, তার প্রাণ রক্ষা করেছিলেন। ঠিক আছে ভাইয়া, তার প্রাণ রক্ষা করেছিলেন। ওকে,
ঠিক আছে। সো এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু কি ক্লিয়ার সবার? একটু কমেন্ট করে জানাও তো দেখি এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, নোটের বিষয়ে বুঝান। নোট হচ্ছে, দেখো তোমার সামনে বইটা আছে, সো যার সামনে বই নাই সে হচ্ছে শব্দগুলো লিখে নিবা। এই যে বললাম যে হচ্ছে আপনার নিবাস কোথায়, এই কথাটা কে বললেন? এই কথাটা কে বললেন বলো তো? আপনার নিবাস কোথায় কোথায়, এটা ক নাম্বারে চলে আসতে পারে। এরপর ওই যে ভদ্রলোক যাকে হচ্ছে আটক করা হয়েছে, তার বাসস্থান কোথায় ছিল? কোথায়? ডেমাস্কাস। ঠিক আছে, ডেমাস্কাসে। সো এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। এই জন্য এই যে আমি বক্স করে দিচ্ছি, বক্স করা আর আন্ডারলাইন, আমারটা দেখে দেখে দাগ দিয়ে ফেলবে। ভাইয়ার সাথে নোট করো, দেখবা বইটা মনে হবে যে তোমার হচ্ছে একদম পরিচিত একটা বই। আমার বই সব সময় আমি যখন পড়ি, এখনও তো ভার্সিটিতে পড়ালেখা করি, সো পড়ার টাইমে যখন আমি হচ্ছে আমার বইগুলো নেই, আমি হচ্ছে এখনও নোট করি এত বড় হওয়ার পরেও। ঠিক আছে, সো নোট যত করতে পারবে তত হচ্ছে তোমার জন্য সুবিধা। ওকে, সবার ক্লিয়ার? ভেরি গুড। চলো, এখন বললো আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে, আমি সাইডে চলে আসছি, তোমাদের স্ক্রিনশট লাগলে নিয়ে নাও। অনেকে হয়তো বা বই নেই, অনেকের কাছে বলছো, অনেকের কাছে বই নেই বলছো। সো যারা বই নেই বলছো তাদের উদ্দেশ্যে বলছি স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো বলা হচ্ছে এই জায়গায়, বলা হচ্ছে এই জায়গায় যে আমার এই কথা শুনিয়া, অর্থাৎ তারই কথা শুনে তিনি সবিশেষ জানিবার নিমিত্তে, অর্থাৎ তিনি জানার উদ্দেশ্যে, ঠিক আছে, তিনি জানার উদ্দেশ্যে ইচ্ছা প্রকাশ করিলে, অর্থাৎ তিনি কিছু একটা জানতে চেয়েছেন, ইচ্ছা প্রকাশ করছেন যে আমি এই জিনিসটা জানতে চাই। তখন আমি বলিতে আরম্ভ করিলাম, ঠিক আছে, এখানে একটা স্পেস হবে, আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, অর্থাৎ সেই অঞ্চলটা যে হচ্ছে রাজত্ব করতো বা যে রাজা ছিল, তার যে শাসনকর্তা ছিল, তিনি যখন সেখান থেকে পদচ্যুত হয়ে যান, তাকে পদচ্যুত করা হয়, তখন তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ তিনি সেই পদে হচ্ছে অধিষ্ঠিত হয়েছিলেন। ঠিক আছে, সেই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়েছিলাম। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এই সমভিব্যাহার বলতে কি বোঝায়? এই সমভিব্যাহার বলতে কি বোঝায় দেখি বলো তো, বলো, কে উত্তর দিতে পারো দেখি, দেখি কে উত্তর দিতে পারো, দেখি কে উত্তর দিতে পারো সমভিব্যাহারে। ঠিক আছে, কে উত্তর দিতে পারো, কে উত্তর দিতে পারো দেখি একসাথে। মিরা হাসান, তারপর দেখতে পাচ্ছি মিরা হাসান বলছে টুগেদার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো একসাথে সেখানে গিয়েছিলাম। ঠিক আছে, সো পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করলেন, অর্থাৎ ওই যে শাসনকর্তাকে হচ্ছে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি তখন কি করলেন? অনেক বিশাল সংখ্যক সৈন্য নিয়ে কি করলেন? আমাদিগকে, অর্থাৎ আমাদেরকে আক্রমণ করলেন, আমাদেরকে আক্রমণ করলেন। ঠিক আছে, ভেরি গুড। সঙ্গে তারপর একসাথে, ভেরি গুড, খুবই ভালো লাগছে, ভেরি গুড, তোমরা সবাই জানো, ভেরি 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 গুড। আচ্ছা, সো এখন বলা হচ্ছে যে আমি প্রাণ ভয়ে পলাইয়া, অর্থাৎ এত এত সৈন্য নিয়ে আসছে, তখন তিনি নিজের প্রাণের ভয় নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় গেলেন? এক সম্ভ্রান্ত লোকের, অর্থাৎ একজন ভদ্রলোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। বলো এবার প্রবিষ্ট শব্দের অর্থ কি? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে, অর্থগুলো, শব্দার্থ আমরা পড়বো, তার আগে বলো প্রবিষ্ট শব্দের অর্থ কি? প্রবিষ্ট শব্দের অর্থ কি? প্রবিষ্ট শব্দের অর্থ কি? প্রবিষ্ট অর্থ কি বলো দেখি। আচ্ছা, কেউ উত্তর দিতে পারছো না। সো আমি একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকলাম। ঠিক আছে, প্রবিষ্ট হইলাম বলতে ঢুকাকে বোঝানো হয়। ঠিক আছে, উপস্থিত হওয়া বা ঢুকা। ভেরি গুড, ভেরি গুড নিশাত, তামজিদ, দুর্জয়, ভেরি গুড। সো আমি সেই জায়গায়, সেই বাড়িতে উপস্থিত হলাম। সো এখন বললাম গৃহস্বামীর নিকট গিয়া, অর্থাৎ যে সেই বাড়ির ওনার, ঠিক আছে, বা সেই বাড়ির মালিক যিনি, ঠিক আছে, তার কাছে গিয়ে আমি বললাম, অতি কাতর বচনে প্রার্থনা করলাম। দাগ দাও, অতি কাতর বচনে প্রার্থনা করলাম। কেন অতি কাতর বচনে প্রার্থনা করলেন? কেন?
অনুধাবনটি কিন্তু আসতে পারে, কারণ প্রাণ ভয়ে তিনি আশ্রয় চাচ্ছিলেন সেই জন্য, ঠিক আছে, প্রাণ ভয়ে আশ্রয় চাচ্ছিলেন সেই জন্য, ঠিক আছে। সো সেই বাড়ির মালিকের কাছে গিয়ে তিনি হচ্ছে কি করলেন, অতি কাতর বচনে, অর্থাৎ খুব হচ্ছে দেখা যায় যখন আমরা হচ্ছে দেখবা যে হচ্ছে কারো মৃত্যুদণ্ড হচ্ছে বা হচ্ছে কেউ হচ্ছে ভুল করে ফেলেছে, ক্ষমা চাচ্ছে, তখন সে কিন্তু মাথাটা একটু নিচু করে রাখে, সে হচ্ছে একটু মায়াবী কণ্ঠে কথা বলে, ঠিক আছে। সো অতি কাতর বচনে, খুব নম্রভাবে, খুব হচ্ছে বলতে পারো যে হচ্ছে খুব মায়াবীভাবে বলছে যে প্রার্থনা করলাম আমি কৃপা করিয়া, সরি, আপনি কৃপা করিয়া অর্থাৎ দয়া করে, কৃপা করিয়া বলতে কি, দয়া করে, দয়া করে আমার প্রাণ রক্ষা করুন, আমার প্রাণ রক্ষা করুন, ঠিক আছে, আমার প্রাণ রক্ষা করুন। আচ্ছা, রোদেলা একটা প্রশ্ন করেছো, গৃহস্বামী মানে কি? আর মাহিম, তোমাকে আমি ক্লাসটা শেষ হলেই ব্যান করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখতে পাচ্ছি সবারই কমেন্ট, সো কোনো সমস্যা নেই, যে দুষ্টামি করছো তাকে বের করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো বলা হচ্ছে গৃহস্বামী একজন, রোদেলা বলছো গৃহস্বামী মানে হচ্ছে বাড়ির কর্তা যিনি, ঠিক আছে, বাড়ির কর্তা যিনি, যিনি বাড়ির কর্তা। সো বাড়ির কর্তার কাছে কি আমি নিজের প্রাণের হচ্ছে কি ভিক্ষা চাইছি বা হচ্ছে প্রাণ রক্ষার জন্য বলছি আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন, ঠিক আছে, আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। স্যার আসমল হোসেন বলছো ক্লাসের ভিডিওটা আবার দেখতে পারবো না লাইভ ক্লাসের? হ্যাঁ পারবা, ক্লাস শেষ হয়ে গেলে রেকর্ডের অবস্থায় থাকবে, ঠিক আছে, ওকে। সো আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী, আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী অর্থাৎ ওই যে বাড়ির কর্তা যিনি, যিনি বাড়ির প্রধান ছিলেন, তিনি অভয় প্রদান করিলেন, অর্থাৎ তাকে নিশ্চিন্ত করলেন, ঠিক আছে, তাকে নিশ্চিন্ত করলেন, অর্থাৎ তাকে নিশ্চিন্ত করলেন, তার প্রাণের আর কোনো কি, আর কোনো শঙ্কা নেই, ঠিক আছে। বললেন আমি তদীয় আবাসে, অর্থাৎ আমি সেই বাসায় 1 মাস কাল, অর্থাৎ 1 মাস সময় ধরে নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম, অর্থাৎ সেই জায়গায় বসবাস করলেন বা হচ্ছে অবস্থান করলেন, ঠিক আছে, ওকে। সো একজন কমেন্ট করেছো এটা আপনার প্রবলেম নাকি আমার, সবাই যেহেতু শুনতে পাচ্ছে তার মানে তোমারই প্রবলেম হচ্ছে, তাই না? শারমিন একটা প্রশ্ন করেছে অপরাহ্ন মানে কি, তোমরা বলে দাও তো, আমি যখন ক্লাসের শুরুতে বলেছিলাম না, বলো, তোমরা ওকে উত্তর দিয়ে দাও। তোমাদের বন্ধুরা যারা যারা কোনো প্রশ্ন করবে যেটা উত্তর আমি তোমাদের দিয়ে ফেলেছি, তোমাদের কাজ হচ্ছে বন্ধুদের তোমরা নিজেরাই উত্তর দিয়ে দিবা, যেন তারা আরো মনোযোগ হয় যে আমার বন্ধু উত্তর পারছে কিন্তু আমি উত্তর পারছি না। আচ্ছা, অভয় মানে হচ্ছে তাকে নিশ্চিন্ত করছে, ঠিক আছে, তাকে নিশ্চিন্ত করছে যে তার আর কোনো প্রাণ ভয় নেই, তার আর কোনো প্রাণ ভয় নেই, ঠিক আছে ভাইয়া, তাকে নিশ্চিন্ত করলো যে তার আর কোনো প্রাণ ভয় নেই, ওকে, তার আর কোনো প্রাণ ভয় নেই। আচ্ছা, এরপর এতটুকু আমরা বুঝতে পেরেছি, এতটুকু আমরা বুঝতে পেরেছি, একটু কমেন্ট করে জানাও তো, এই অংশটুকু কি আমরা বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে জানাও, এই অংশটুকু কি ক্লিয়ার? ভেরি গুড শামিমা, তারপর হচ্ছে নুসরাত, জামিউল, সবাই ভালোই লাগছে, তোমরা তোমাদের বন্ধুদের উত্তর তোমরাই দিয়ে দিচ্ছ। সো যেই প্রশ্নটা করেছো সে কিন্তু ক্লাসে মনোযোগী ছিল না, সো ক্লাসে মনোযোগ দিতে হবে আরো। চলো, সো এতটুকু কি বুঝতে পেরেছি? ভেরি গুড, তামজিদ বলেছে ক্লিয়ার। সো চলো সামনের দিকে আগাই। এখন বললেন তিনি একদিন আশ্রয়দাতা, অর্থাৎ যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি আমায় বলিলেন এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, অর্থাৎ ওই সময় যেই সময় তিনি কথাটা বলছেন সেই সময় অনেক ব্যক্তি বাগদাদ যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাগদাদ, বক্স করে ফেলো। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি, আচ্ছা, সো এখন বলছে কি দেখো, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, অর্থাৎ তার নিজের দেশে, দেখো স্বদেশে প্রতিগমন অর্থাৎ তার নিজের দেশে ফিরে যাওয়াকে বোঝাচ্ছে, তার নিজের দেশে ফিরে যাওয়া। সো আচ্ছা, বাগদাদ হচ্ছে একটা শহর, রিফাত, এমনি রিফাত, বাগদাদ হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে, একটা জায়গার নাম, একটা জায়গার নাম, ঠিক আছে। সো বাগদাদ যাচ্ছে স্বদেশে প্রতিগমনের পক্ষে, অর্থাৎ তার নিজের দেশে বা নিজের বাসস্থানে ফেরত যাওয়ার জন্য, ঠিক আছে, আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, মানে বোঝানো হচ্ছে নিজের দেশে বা নিজের যেই জায়গায় থাকে সেই জায়গায় ফেরত যাওয়ার জন্য এর চাইতে ভালো সময় আর হবে না, কারণ এই মানুষগুলো যাচ্ছে, তাদের সাথে আপনি যেতে পারবেন, ঠিক আছে। সো আমি সম্মত হইলাম, অর্থাৎ আমি যেতে চাইলাম, ভালো কথা। এখন বলা হচ্ছে, আচ্ছা,
কামরুন নাহার একটা প্রশ্ন করেছো, এসএসসি পরীক্ষার জন্য কিভাবে ভালো মতো রুটিন সাজাবো, এই প্রশ্নটা শেষের দিকে করবে, আমি উত্তর দিব সময় থাকলে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমি সম্মত হইলাম। এখন 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 যেটা দেখতে পাচ্ছি, আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, ঠিক আছে? আচ্ছা, একজন একটা প্রশ্ন করছো যে প্রতিগমন মানে কি, ঠিক আছে? প্রতিগমন মানে কি? প্রতিগমন মানে হচ্ছে প্রত্যাবর্তন, ঠিক আছে? আবার ফেরত আসা। সো যেটা বলছিলাম যে আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না, মানে আমার সঙ্গে কোনো টাকা পয়সাই নাই, ঠিক আছে? সো টাকা পয়সা নেই, আমি যাব কিভাবে? এখন দেখো তিনি কি বলছেন, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না, অর্থাৎ লজ্জার কারণে আমি সেই কথাটাও বলতে পারলাম না। কেন পারলাম না? এটা অনুধাবনে আসতে পারে, দেখো। কারণ সেই ব্যক্তি তাকে কিন্তু কোনো চেনেও না। সো না চেনার পরও তাকে হচ্ছে আশ্রয় দিয়েছেন, তাই না? তাকে আশ্রয় দিয়েছেন। সো আশ্রয় যেহেতু দিয়েছেন, এরপরে তাকে আবার নিজের বাসায় বা হচ্ছে নিজের স্বদেশে ফেরত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক আছে? সো ফেরত যাওয়ার ব্যবস্থাও যেহেতু করে দিচ্ছেন, এই মুহূর্তে আমি তার কাছে টাকা কিভাবে চাইবো? 1 মাস আমি তার বাসায় থাকলাম, সো এই জিনিসটা লজ্জার না? সো এই জন্য বলছে লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে, অর্থাৎ আমার ভঙ্গিতে, ঠিক আছে? আমার ভাব ভঙ্গিতে, ঠিক আছে? আচ্ছা, বলছো যে হচ্ছে একজন বলছো যে হচ্ছে ব্যক্ত করিতে পারিলাম না, অর্থাৎ আমি সেই কথা মুখ ফুটে বলতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, সো তিনি আমার আকার দর্শনে, যেটা বললাম আকার প্রকার দর্শনে, অর্থাৎ আমার যেই ভাবভঙ্গি রয়েছে সেটার মাধ্যমে তিনি তাহা বুঝিতে পারলেন, অর্থাৎ সেটা বুঝতে পারলেন, ঠিক আছে? কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন, অর্থাৎ তিনি সেই সময় কিছু না বলে মৌনাবলম্বন, অর্থাৎ চুপ করে রইলেন, ঠিক আছে? অর্থাৎ চুপ করে রইলেন। এতক্ষণ পরে একজন প্রশ্ন করেছো, খুব সুন্দর, লেটে জয়েন করেছো, সাইফুর রহমান ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, হাসানুল মামুন সৌরভ। তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস আমি নিয়ে থাকি, সো তোমাদের সাথে দেখা হবে বাংলা ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, সো তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন, তার মানে তিনি চুপ করে রইলেন, ঠিক আছে ভাইয়া? ওকে, রোদেলা, মৌন অবলম্বন মানে চুপ করে থাকা, ঠিক আছে? একদম চুপচাপ থাকা। ওকে, সো এই অংশটা কি বুঝতে পেরেছি সবাই? এই অংশটা কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এই ধরনের প্রশ্ন যে সৃজনশীল কিভাবে নাম্বার বেশি পাবো, রুটিন কিভাবে করবো, এগুলো শেষের দিকে করবো ভাইয়া, ঠিক আছে? শেষের দিকে করবা, যেন হচ্ছে তোমাদের পরে গিয়ে হচ্ছে সময় থাকলে এগুলোর উত্তর দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন একটু বলো যে এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, ভেরি গুড, চলো সামনের দিকে আগাই। এরপর কি বলা হচ্ছে, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, অর্থাৎ তিনি সেই ব্যক্তির জন্য যেই সকল ব্যবস্থা করে রেখেছিলেন, ঠিক আছে? যে সকল ব্যবস্থা করে রেখেছিলেন, অর্থাৎ একটা মানুষ তার নিজের দেশে যাওয়ার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। সো তিনি বলা হচ্ছে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করিয়া রাখেছিলেন, অর্থাৎ যে সকল ব্যবস্থা নিয়েছিলেন প্রস্থান দিবসে, অর্থাৎ ত্যাগ করার দিন, বাসস্থান ত্যাগ করার দিন, ঠিক আছে? ত্যাগ করার দিনে তাহা দেখিয়া, অর্থাৎ সেইটি দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম, অর্থাৎ আমি অনেক বিস্মিত হলাম, ঠিক আছে? অবাক হলাম, ঠিক আছে? আমি অনেক বিস্মিত হলাম। তোমাদের কাইব ভাইয়া বলছে যে তোমরা কি আমার ক্লাস করতে চাও না? আচ্ছা, তোমরা তো ক্লাসের শুরুতে কাইব ভাইয়াকে চাচ্ছিলে, এখন কি বলো তো, এখন ক্লাস কেমন লাগছে একটু বলো তো? কাইব ভাইয়াকে জানিয়ে দাও যে তোমরা আসলে ক্লাস গল্প কিভাবে পড়তে হয় এটা শিখে গিয়েছো, গল্প কিভাবে পড়তে হয় এটা পড়া শিখে গিয়েছো, একটু বলে দাও কাইব ভাইয়াকে, একটু বলে দাও, একটু বলে দাও, কমেন্টে আছে যে গল্প কিভাবে পড়তে হয়, পড়তে চাও তো আমার সাথে জানাও। ওকে, ভেরি গুড, বলো কাইব ভাইয়াকে ব্যাকরণ ক্লাসে কাইব ভাইয়ের সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে, সো বলা হচ্ছে একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, অর্থাৎ খুবই ভালো মানের একটা ঘোড়া, অশ্ব মানে ঘোড়া,
সুসজ্জিত অর্থাৎ সাজানো গোছানো। দেখবা অনেকে হচ্ছে ঘোড়াকে সাজিয়ে রাখে, ঠিক আছে, সেই সাজানো গোছানো, ঠিক আছে, সেই সাজানো গোছানো ঘোড়াকে বলা হচ্ছে যে একটি উৎকৃষ্ট অনেক ভালো মানের ঘোড়াকে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, সাজিয়ে রাখা হয়েছে। এখন আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, অর্থাৎ আরেকটা ঘোড়ার পিঠে, আরেকটা ঘোড়ার পিঠে, অশ্বের পৃষ্ঠে মানে ঘোড়ার পিঠে, ঠিক আছে, আরেকটা ঘোড়ার পিঠে কি বলা হচ্ছে, বলা হচ্ছে খাদ্য সামগ্রী, অর্থাৎ তিনি যে যাবেন, যাওয়ার সময় ক্ষুধা লাগতে পারে, খাদ্য সামগ্রী তাকে খাবারও দিয়ে দিচ্ছে, তাকে খাবারও দিয়ে দিচ্ছে। স্লাইড ভাই আমি কমিটিতে দিয়ে দিব, ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। সো তাকে খাবারও দিয়ে দিচ্ছে। আর পথে আমার পরিচর্যা করার নিমিত্ত, অর্থাৎ আমার পরিচর্যা করার জন্য, ঠিক আছে, একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে। দেখো মানে এই যে তিনি যাবেন, তিনি যাওয়ার জন্য তাকে একজন ভৃত্য বলতে তার অনুগত বা চাকরও বলতে পারো, ঠিক আছে, তাকে অনুগত, তার অনুগত থাকবে, তিনি যেই সকল কাজগুলো বলবেন সেগুলো করে দিবেন, বা চাকরও বলতে পারে, ভৃত্য বলতে আসলে চাকরকে বোঝানো হয়। সো তার জন্য একজন চাকরও হচ্ছে সেই প্রস্থানার্থে, অর্থাৎ যেই জায়গা থেকে তিনি প্রস্থান করবেন সেই জায়গায়, ঠিক আছে, যে জায়গা থেকে তিনি যাবেন সেই জায়গায়, ঠিক আছে, সেই জায়গায় তিনি প্রস্তুত হয়ে আছেন। তার মানে একজন চাকরও রেডি। তার মানে কি কি রেডি দেখো তো, একটা সুসজ্জিত অশ্ব, অর্থাৎ তিনি যেটাতে করে যাবেন, তার পাশে আরেকটা ঘোড়া যেটার মধ্যে খাবার দাবার দেওয়া, আবার তার সাথে তার নিজের পরিচর্যা করার জন্য, খেদমত করার জন্য আরেকজন ভৃত্যকেও দেওয়া হলো। তার মানে কতটা হচ্ছে অতিথি পরায়ণশীল তিনি ছিলেন, দেখো, বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন বলা হচ্ছে প্রস্থান সময় উপস্থিত হলে, অর্থাৎ এই যে তার এই স্থানটা, স্থান ত্যাগ করার সময় যখন চলে আসছে, তার স্থান ত্যাগ করার সময় যখন চলে আসছে, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা, ঠিক আছে, আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আবার বলছি দাগ দিয়ে নাও, ঠিক আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দাগ দিয়ে নাও। বলা হচ্ছে যে তার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। আচ্ছা, তোমরা অনেকেই বলছো সৌরভ, আমার মনে হয় সৌরভ ভাইয়া বেস্ট, সিনহা বলছে, অনেকে বলছে কাইফ ভাইয়াকে চাই। সো তোমরা যদি নোট চাও কিনা আমাকে জানাও তো। অনেকের তো হচ্ছে অনেক কনফিউশন হয় যে ভাইয়া নোট কিভাবে করব, তারপর কই পরিচিতি কিভাবে মনে রাখবো, এই সকল নোট যদি পেতে চাও তাহলে কিন্তু আমার ক্লাস করতে হবে, ঠিক আছে, ওকে। সো সো তোমাদের সাইডে চলে আসছি, যারা যারা এখনো নোট করতে পারো নাই একটু কষ্ট করে নোট করে ফেলো, আমি সাইডে চলে আসছি, ঠিক আছে, আমি সাইডে চলে আসছি। দেখো বলা হচ্ছে কি, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতার কথা বলা হচ্ছে, অর্থাৎ ওই যে ব্যক্তি, ওই যে ব্যক্তি ছিলেন, ওই যে ব্যক্তি ছিলেন। আচ্ছা, অনেকেই বলছো নোট চাই, অবশ্যই দিও ভাইয়া, বাট ক্লাসটা তো ঠিকমতো করতে হবে, এবং নোট কিভাবে করতে হয় সেটাও তো বলে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে করতে হয় সেটাও তো বলে দিচ্ছি। সো আমি আমার যেই নোট করতাম সেই নোটগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে জানাবে, ইনশাল্লাহ কমেন্টে দিব, ঠিক আছে, আরও ভিডিও করে দিব, ওকে, কোনো সমস্যা নাই, ভাইয়া তোমাদের সাথে আছি। এসএসসি পরীক্ষায় কোনো ভয় নাই, ঠিক আছে, কোনো ভয় নাই। সো আমি আর কাইফ ভাই আসলে মারামারি করি নাই, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দুইজন চিন্তা করছিলাম যে কীভাবে হচ্ছে ক্লাসটা সুন্দরভাবে নেওয়া যায়, এবং কাইফ ভাইয়া তোমাদের নেক্সট ক্লাস কীভাবে আরও ভালোভাবে নেবে সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো তিনি দয়াময় সদাশয়, অর্থাৎ তাকে বোঝানো হচ্ছে তিনি অনেক দয়াশীল ছিলেন, ঠিক আছে, আশ্রয়দাতা, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। আমার হস্তে, হস্তে মানে কি, আমার হাতে, অর্থাৎ তার হাতে স্বর্ণ মুদ্রার থলি দিলেন, অর্থাৎ সেই জায়গায় স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন, ঠিক আছে, সেই জায়গায় স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন, সেই জায়গায় স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন। আচ্ছা, রোদেলা বলছো যে ভাইয়া ভাইয়া এই যে সদাশয়, সদাশয় মানে কি ভাইয়া, ভালো কথা। সো সদাশয় মানে হচ্ছে ভাইয়া, সদাশয় মানে হচ্ছে ভাইয়া আমাদের উদার, ঠিক আছে, সদাশয় মানে হচ্ছে উদার, সদাশয় মানে হচ্ছে উদার, ঠিক আছে, সদাশয় মানে হচ্ছে উদার। যারা যারা বেশি কমেন্ট করছো তাদের কিন্তু আমি দেখছি, তোমরা যদি নোট না করে যে কমেন্ট করছো এগুলোও কিন্তু আমি দেখছি, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন, তার মানে ওই যে বাগদাদ যাচ্ছিল কয়েকজন মিলে তাদের সাথে নিয়ে গেলেন, ঠিক আছে, এত কিছু দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে
ঠিক আছে, হাবিবা কিন্তু বলছে স্যার এই প্রথম শুধু সাধু ভাষা এত ভালো করে বুঝলাম, এই ক্রেডিট আপনাকে দিতে চাই। আমি তো বললাম যে গল্প যদি আমার সাথে পড়ো, গল্প নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে, গল্প নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো, তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, অর্থাৎ দেখবা বলা হচ্ছে, অনেকে যায় না যে দেখবা যে হচ্ছে যাতায়াতের সময় বাসে, ট্রেনে, রিক্সায় অনেকের সাথে হচ্ছে পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়, তাই না, পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। সো এখানেও বলা হচ্ছে তন্মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে, সেই সকল যাত্রীদের মধ্যে, যাত্রীদের মধ্যে, ঠিক আছে, সেই সকল যাত্রীদের মধ্যে, হ্যাঁ এখানে থলি হবে ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড সাজিদ। সো তোর মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, অর্থাৎ সেই যাত্রীদের মধ্যে ভদ্রলোকের যাদের সাথে আত্মীয়তা ছিল বা ভালো সম্পর্ক ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন, অর্থাৎ তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কিসের জন্য, কেন পরিচয় করিয়ে দিলেন? কারণ তাদের এই যে রাস্তায় যাবে, রাস্তায় যেন কোনো আর সমস্যা না হয়, ঠিক আছে, সমস্যা না হয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপহার প্রাপ্ত হইয়াছিলাম। আমি আপনকার এই সকল কি আপনকারে বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। কি বলা হয়েছে বলো তো? আপনকার বসতি স্থানে, ঠিক আছে, এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম। তার মানে কি বলা হয়েছে বুঝতে পারছো? যে এই যে আপনকার বলতে আপনার, আপনার বাসস্থানে, অর্থাৎ আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায়, ঠিক আছে, সেই জায়গায় এই সকল উপহার আমি পেয়েছিলাম, ঠিক আছে, এই সকল উপহার পেয়েছিলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অনুধাবনের জন্য, দাগ দিয়ে ফেলো, অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। কেন প্রিয়? কারণ সেই জায়গায় লেখক আসলে এই সকল উপহার প্রাপ্ত হয়েছিলেন বা উপহার পেয়েছিলেন, ঠিক আছে, উপহার পেয়েছিলেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, সো এরপরে বলা হচ্ছে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম। আক্ষেপের বিষয় এই যে, অর্থাৎ তিনি বললেন, এটা এই গল্পটুকু বলার পর তিনি কি বলছেন? যে দুঃখ প্রকাশ করছেন। কেন দুঃখ প্রকাশ করছেন চলো আমরা দেখি। বলা হচ্ছে আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ বলা হচ্ছে এই যে তাকে এত কিছু করলো, এই এত কিছু তিনি যেই লোকটা, যেই ভদ্রলোক করেছিলেন, সেই ভদ্রলোকের কোনো কি হদিস তিনি পান নাই, ঠিক আছে, তাকে খুঁজে পান নাই। সুষময় ভাইয়া আর লিমন ভাইয়াও থাকবে, কোনো সমস্যা নেই, তোমাদের সব ভাইয়ারা থাকবে, কোনো সমস্যা নেই। আমি থাকবো, কাইব ভাইয়া থাকবে, সুষময় ভাইয়া থাকবে, লিমন ভাইয়াও থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মালি ভাই তোমাদের বলে ফেলেছে যে অনেক ভালোভাবে বুঝলাম গল্পটা, ঠিক আছে। আচ্ছা, সো অনুধাবন কত লাইনে লেখা ভালো বলছো নিশাত? অনুধাবন লেখার কোনো নির্দিষ্ট হচ্ছে এরকম কোনো নাই যে হচ্ছে আমাকে 10 লাইন লিখতে হবে, 12 লাইন লিখতে হবে। সাধারণত 6 থেকে 7 লাইন লিখলেই যথেষ্ট, বাট যদি ব্যাখ্যা আরও করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যাখ্যা করা লাগতে পারে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো এখন বলা হচ্ছে যে সে ওই লোকটাকে আর খুঁজে পান নাই। এখন আক্ষেপ বলতে আফসোসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আফসোস করছেন তিনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায়, অর্থাৎ বলা হচ্ছে যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ এই লাইনটার মানে কি দেখো, এই লাইনটার মানে হচ্ছে যে বলা হচ্ছে যে তার এই জীবনে তাকে তো হেল্প করলো, এই হেল্প যে করলো, হেল্প করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, সো তিনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন ওই ব্যক্তির প্রতি, তাহলে তার যে মৃত্যু, অর্থাৎ তার মৃত্যুর আগে তার আর কোনো হচ্ছে আক্ষেপ থাকবে না বা কোনো আফসোস থাকবে না, কোনো ক্ষোভ থাকবে না। বুঝতে পেরেছি ভাইয়া? কমেন্ট করে জানাও তো বুঝতে পেরেছি কিনা। যে তিনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, তাকে এত বড় একটা জায়গা থেকে হচ্ছে সেভ করেছে, তার এত ভালো অতিথি পরায়ণতা দেখিয়েছে তার প্রতি, তাকে আপ্যায়ন করেছে, সো এই কারণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, ঠিক আছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে চান।
সো তিনি যদি এই কাজটা করতে পারেন সেই ক্ষেত্রে তার এই জীবনে আর কোনো আফসোস থাকবে না, ঠিক আছে? এই জীবনে আর কোনো আফসোস থাকবে না, ঠিক আছে? সো এই জীবনে তার আর কোনো আফসোস থাকবে না, ঠিক আছে। পরে বলা হচ্ছে কি দেখো ভাইয়া, এই কথা শুনিবা মাত্র, বলা হচ্ছে এই কথা শুনিবা মাত্র, অর্থাৎ এই কথা শোনা মাত্র তিনি অতিশয় আহাদিত হইয়া বলিলেন। আচ্ছা, এই জায়গায় কি ঠিক আছে বলো তো? এই যে শব্দটা বলা হলো, তিনি অতিশয় কি করলেন? তিনি অতিশয়, এটা আহাদিত না, অ্যাকচুয়ালি আহ্লাদিত, ঠিক আছে? অর্থাৎ খুশি হওয়া, ঠিক আছে? খুশি হয়ে বলিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। কি বললেন বলো তো? আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। তার মানে কি দেখো, তিনি অনেক খুশি হয়ে বললেন, তিনি অনেক খুশি হয়ে বললেন আপনার মনস্কামনা, অর্থাৎ আপনার মনের ইচ্ছা, আপনার মনের ইচ্ছা, ঠিক আছে? আপনার মনের ইচ্ছা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনার মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে, ঠিক আছে? মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে, মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে, ঠিক আছে? মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে। সো এখন কি বলছে? আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করলেন, আচ্ছা অতিশয় আহ্লাদিত মানে অনেক খুশি হয়ে, ঠিক আছে? অনেক খুশি হয়ে বললেন যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, ঠিক আছে? সো তিনি বললেন আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, অর্থাৎ এতদিন তাকে যে খুঁজছিল সে নিজেই আজকে তার দরবারে হাজির হয়ে গিয়েছে, ঠিক আছে? সেই ব্যক্তি হচ্ছে, তিনি নিজেই উপস্থিত হয়ে কি তার মনের ইচ্ছা পূরণ করেছেন, ঠিক আছে? আচ্ছা, সো মারোয়া, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো না ভাইয়া, তোমার ব্রেকের দরকার হলে তুমি নিজে ব্রেক নিয়ে আসো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাকিরা কিন্তু ব্রেক চায় না, ঠিক আছে? আর ব্রেক ছাড়াও আমাদের তোমার এই মনের ইচ্ছা পূরণ করতে আমি পারলাম না, অত্যন্ত দুঃখিত ভাইয়া, ঠিক আছে? তো সবার মনের ইচ্ছা তো সবসময় পূরণ হয় না, তাই না? কোনো সমস্যা নাই, পরবর্তীতে এই ক্লাস শেষ হলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো বলা হচ্ছে আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস আপন আলোয়ে, অর্থাৎ এই নিজের ব্যক্তি, হতভাগ্য বলতে নিজেকেই বলছে, ঠিক আছে? নিজেকেই বোঝানো হচ্ছে, ওই ব্যক্তি নিজেকেই বোঝাচ্ছে, ঠিক আছে? আহ্লাদিত অর্থ হচ্ছে খুশি হওয়া ভাইয়া, খুশি হওয়া, ঠিক আছে? খুশি হয়ে বললেন 1 মাস আপন আলোয়, অর্থাৎ নিজের বাড়িতে, আপন আলোয় বলতে নিজের বাড়িতে, ঠিক আছে? নিজের বাড়িতে কি রাখিয়াছিলেন, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মামুনের কথা বলা হচ্ছে না, ঠিক আছে? দেখো, এটা কিন্তু মামুনের কথা বলা হচ্ছে না। দেখো আবারও যাই, আমরা প্রথম স্লাইডে যাই। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফার নাম কি ছিল বলো? খলিফার নাম কি ছিল বলো? খলিফার নাম কি ছিল বলো? তোমরা বলো, খলিফার নাম কি ছিল? চট জলদি বলে দাও, খলিফার নাম কি ছিল? খলিফার নাম কি ছিল? চট জলদি বলো দেখি, খলিফার নাম কি ছিল? ভেরি গুড নাজমুল ইসলাম, রোদেলা, ভেরি গুড, ভেরি ভেরি গুড পিপু। সো যারা এইটা নিয়ে কনফিউশনে আছো, কনফিউশনে কিন্তু থাকা যাবে না ভাইয়া, কনফিউশনে থাকা যাবে না, ঠিক আছে? কনফিউশনে থাকা যাবে না, ওকে। চলো পরের স্লাইডে যাই। পরে বলা হচ্ছে তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, অর্থাৎ আমি চমকে উঠলাম তার এই কথা শুনে, সবিশেষ অভিনিবেশ সহকারে। বলো এবার, সবিশেষ অভিনিবেশ শব্দের অর্থ কি? অভিনিবেশ, আমি সাইডে চলে আসছি, বলে দাও চট জলদি। অভিনিবেশ, অভিনিবেশ শব্দের অর্থ কি? অভিনিবেশ শব্দের অর্থ কি? দেখি কে কে উত্তর দিতে পারো অভিনিবেশ শব্দের অর্থ। আচ্ছা, কারো উত্তর আসেনি এখন পর্যন্ত। অভিনিবেশ বলতে বোঝানো হচ্ছে মনোযোগ, ঠিক আছে? আমি অত্যন্ত বিশেষ মনোযোগ, সবিশেষ বলতে বিশেষ মনোযোগ দিয়ে, ঠিক আছে? বিশেষ মনোযোগ দিয়ে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, অর্থাৎ কিছুক্ষণ ধরে তাকে নিরীক্ষণ করে তাহাকে চিনিতে পারলাম। অর্থাৎ বলছে আমি শুরুতে চমকে গেলাম,
চমকে গিয়ে কি করলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে অর্থাৎ বিশেষ মনোযোগ দিয়ে তাকে আমি কিছুক্ষণ দেখলাম, মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলাম বলতে বোঝানো হচ্ছে দেখলাম, পরীক্ষা করলাম। সো তাহাকে চিনিতে পারিলাম অর্থাৎ সবশেষে তাকে চিনতে পেরেছে, তাকে চিনতে পেরেছে। আহ্লাদে পুলকিত হয়ে অর্থাৎ খুশিতে অনেক আনন্দিত হয়ে অশ্রুপূর্ণ নয়নে অর্থাৎ তার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম চোখ দিয়ে পানি পড়ছে, কান্না আসছে, এইরকম চোখে আলিঙ্গন করিলাম অর্থাৎ তার সাথে কোলাকুলি করলো, ঠিক আছে, তার সাথে কোলাকুলি করলো, ঠিক আছে ভাইয়া। তার মানে এতদিন পর তাকে পেয়েছে, পেয়ে তাকে হচ্ছে অশ্রুসিক্ত হয়ে গিয়েছে, তার হচ্ছে ইমোশন হচ্ছে একদম বের হয়ে আসছে। সো তাকে কি করছে, তাকে হচ্ছে কোলাকুলি করলো তার সাথে। বলা হচ্ছে তাহার হস্ত ও পদ হইতে অর্থাৎ তার হাত পা থেকে লৌহ শৃঙ্খল, ঠিক আছে, অর্থাৎ লোহার যে শিকল ছিল, লোহার যেই শিকল ছিল, ঠিক আছে। তোমরা অনেকে বলছো মনের মানুষ পেয়ে গিয়েছে কিনা, মনের মানুষ পাই নাই ভাইয়া, মনের মানুষ পাই নাই, ঠিক আছে, মনের মানুষ পাই নাই, তোমরা ভুল বিষয়ে চিন্তা করছো। যাই হোক, যাই হোক, আমরা হচ্ছে পড়ায় ফেরত আসি, ঠিক আছে, আমরা পড়ায় ফেরত আসি। চলো সামনের দিকে আগাই, চলো সামনের দিকে আগাই। এখন কি বলছে দেখো, বলছে যে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। আচ্ছা, ব্যগ্র হইলাম, বলো তো ব্যগ্র শব্দের অর্থ কি? চলো, ব্যগ্র শব্দের অর্থ কি? হ্যাঁ মুস্তারিন, ঈদ কয়েকদিন পরেই, ঈদ 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 এসেছে, ঈদ এখনো আসে নাই, কয়েকদিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে, ঈদ কয়েকদিনের মধ্যে চলে আসবে। সো বলো ব্যগ্র অর্থ কি? ঠিক আছে, আচ্ছা, ওকে। দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে দুর্ঘটনাক্রমে তিনি কিভাবে খলিফার কোপে পতিত হইয়াছেন অর্থাৎ খলিফার কোপে চলে আসছেন, খলিফার আন্ডারে চলে আসছে এবং তাহা জানিবার জন্য, তা জানার জন্য উৎসুক হয়ে উঠলো। ব্যগ্র মানে কি, জানতে চাচ্ছে বা আগ্রহী হওয়া বা উৎকণ্ঠায় থাকা। সো তা জানার জন্য কি করছে, উৎসুকভাবে বা উৎকণ্ঠিত হয়ে আছে, ঠিক আছে, উৎকণ্ঠার মধ্যে আছে, উৎকণ্ঠার মধ্যে আছে, ঠিক আছে। সো তখন তিনি বলিলেন কতিপয় নীচ প্রকৃতির লোক অর্থাৎ খুবই খারাপ লোক। নীচ প্রকৃতির লোক মানে কি ভাইয়া, খুবই খারাপ লোক, ঠিক আছে, খারাপ লোক, অসভ্য লোক। ঈর্ষাবশত অর্থাৎ তার প্রতি হচ্ছে কি, ঈর্ষা করে, ঠিক আছে, তার প্রতি ঈর্ষা করে, কি করে, তার প্রতি ঈর্ষা করে, শত্রুতা করিয়া, কি করিয়া, শত্রুতা করিয়া, কি করিয়া বলো, শত্রুতা করিয়া, শত্রুতা করিয়া খলিফার নিকট আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো হচ্ছে উৎকট শব্দের অর্থ কি দেখি। ওকে, একটু কমেন্ট করে দেখি। মুস্তারিন বলছে খুবই খারাপ লোক, তারপর ঈশা, তারপর মণিদত্ত বলছো মনস্কামনা, তারপর একজন বলছো হিংসা, একজন বলছো শত্রুতা। ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি, আরও দেখতে পাচ্ছি নিশাদ বলছো প্রবল, নিশাদ বলছো প্রবল, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ধরো তোমার হচ্ছে কাউকে দেখতে পারো না তুমি, ঠিক আছে, কাউকে তুমি দেখতে পারো না, মানে হচ্ছে তার ভালো হচ্ছে এটা তোমার ভালো লাগছে না, যে হচ্ছে আরে ও তো অনেক ভালো হয়ে যাচ্ছে, ওর হচ্ছে অনেক উপরের দিকে উঠতেছে, এটা দেখা হচ্ছে তোমার মধ্যে একটা হচ্ছে নিজের মধ্যে একটা খারাপ ফিলিংস হচ্ছে, যা না ওর হচ্ছে ও উঠছে এটা আমার ভালো লাগছে না, অর্থাৎ অন্যের ভালো দেখতে পারে না, এই ব্যাপারটা হচ্ছে ঈর্ষান্বিত হওয়া, ঠিক আছে, ঈর্ষান্বিত হওয়া, ঠিক আছে। আচ্ছা, সো খলিফার নিকট আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে, ঠিক আছে, উৎকট দোষারোপ করিয়াছে, তীব্র দোষ আরোপ করিয়াছে, ওকে, দোষারোপ করিয়াছে, তজন্য অর্থাৎ তার জন্যে, তদীয় আদেশক্রমে অর্থাৎ তার আদেশক্রমে, তজ্জন্য অর্থাৎ তার জন্য বা সেই জন্য, তদীয় আদেশক্রমে মানে কি, তদীয় আদেশক্রমে তার আদেশে হঠাৎ অবরুদ্ধ অর্থাৎ তাকে হঠাৎ করে হচ্ছে অবরুদ্ধ করা হয়েছে, আটক করা হয়েছে এবং এখানে আনিত হইয়াছে, ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় নিয়ে আসা হয়েছে, এই জায়গায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো আসিবার সময়
স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় না, অর্থাৎ তার যে স্ত্রী পুত্র এবং কন্যা রয়েছে তাদের সাথেও দেখা করতে দেয় নাই, তাদের সাথেও দেখা করতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, কি হবে? তার প্রাণদণ্ড, মানে হচ্ছে তার প্রাণ কেড়ে নেওয়া হবে, বা মৃত্যুদণ্ড যেটা বলি সেটাকে বলা হচ্ছে প্রাণদণ্ড। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, কোনটার কথা মনে পড়ছে বলো তো? এই লাইনটা কোথায় যেন আমরা দেখেছি, বলো তো? এই লাইনটা আমরা কোথায় দেখেছি? এই লাইনটা আমরা দেখেছি হচ্ছে যখন অ্যাপ্লিকেশন লিখি, যে আপনার নিকট বিনীত আবেদন করিতেছি, এই যে আপনার নিকট বিনীত প্রার্থনা, এই যে আমার এই ছুটি কি মঞ্জুর করিয়া বাধিত করিবেন, তাই না? ছুটি নেওয়ার সময় সবাই ওস্তাদ। সো সেই লাইনটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, ঠিক আছে? ভেরি গুড, সাইফান বলে ফেলেছ, আজাদও বলেছো, নাফিসা বলতে পেরেছো, ভেরি গুড। সো বলা হচ্ছে তার নিকট বিনীতভাবে প্রার্থনা করছে, ঠিক আছে? বিনীতভাবে প্রার্থনা করছে, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট, অর্থাৎ তার এই যে পরিবার বর্গ বলতে কাকে বোঝানো হচ্ছে? স্ত্রী পুত্র আর কন্যা, স্ত্রী পুত্র কন্যা একত্রে বলা হচ্ছে পরিবারবর্গ, ঠিক আছে? তাদের সবাইকে জানাতে বলছে এই সংবাদ পাঠাইয়া দিবেন, অর্থাৎ তাদের নিকট এই সংবাদটা পৌঁছে দিবেন, ঠিক আছে? কার কাছে? এই যে ব্যক্তির কাছে অনুরোধ করছে, ঠিক আছে? যেন তার স্ত্রী কন্যা পুত্রের কাছে, অর্থাৎ পরিবারবর্গের কাছে সংবাদটা পাঠায় দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। যদি এই সংবাদটা পাঠায় দেয় তার স্ত্রী কন্যার কাছে, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব, অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণে হচ্ছে কি উপকৃত হইবেন, বা হচ্ছে ওই যে তাকে তো সহায়তা করেছিলেন, সো তিনি কি তার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে চান না, যার কারণে বললেন যে তার এই হেল্পটুকু করার জন্য, তার এই কথাগুলা তার স্ত্রীর কাছে যেন পৌঁছে দেয়, ঠিক আছে? স্ত্রীর কাছে যেন পৌঁছে দেয়। ওকে, সো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? একটু বলো তো, এই অংশটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। এই অংশটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও দেখি। ভেরি গুড। আচ্ছা, অনেকে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করছে, দুই একজন আমি জানি, তাদেরকে করতে দাও তাদের মতো, ঠিক আছে? তাদেরকে করতে দাও, তারা হচ্ছে এসএসসিতে এমনিও ভালো করবে না। সো এসএসসিতে যাদের হচ্ছে ভয় আছে তারা কিন্তু ঠিকঠাক মতো পড়ালেখা করছো, আর দুই একজন যারা আছো তাদেরকে এমনিতে হচ্ছে আইডেন্টিফাই করতে পারলে ব্যান করে দেবো ক্লাস শেষে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়া, ঠিক আছে? দেখো বলা হচ্ছে তাহারই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, অর্থাৎ তাকে বললাম যে দরকার নাই, না না, আপনি এক মুহূর্তের জন্য, অর্থাৎ এক সেকেন্ডের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, অর্থাৎ তার যেই প্রাণদণ্ড হওয়ার ভয়টা ছিল, সেই প্রাণদণ্ড হওয়ার ভয়টা আর মনের মধ্যে রাখতে মানা করছে। কেন? আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন, অর্থাৎ তাকে স্বাধীন করে দিচ্ছে, তাকে হচ্ছে বলে দিচ্ছে আপনি মুক্ত, ঠিক আছে? আপনি মুক্ত। এই বলিয়া, কি বললেন? এই বলিয়া তিনি কি করলেন? পরবর্তীতে তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিবেন, তাই তো? পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার সঙ্গে হস্তে দিয়া বলিলাম, কি বলিলাম? এই বলিয়া পাথেয় স্বরূপ, এই বলিয়া পাথেয় স্বরূপ, ঠিক আছে? এখন অনেকের প্রশ্ন হচ্ছে, ভাইয়া পাথেয় স্বরূপ মানে কি? পাথেয় স্বরূপ মানে কি? আচ্ছা, পাথেয় মানে হচ্ছে পথের খরচ, ঠিক আছে? পাথেয় মানে কি? পথের, সো পথের খরচের জন্য সহস্র স্বর্ণ মুদ্রা। কত? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সহস্র মানে 1000, সহস্র স্বর্ণ মুদ্রার, অর্থাৎ 1000 স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়ে, অর্থাৎ হাতে দিয়ে বললাম আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি এই মুহূর্তে কোনো বিলম্ব না করে এই জায়গা প্রস্থান করুন, অর্থাৎ ত্যাগ করুন, এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন, অর্থাৎ তার যে পরিবারবর্গ, তারা তো হচ্ছে কি, তাদের তো কত হচ্ছে খুবই আদর করে, তাই না? তাদেরকে তো খুবই আদর করে, তাই তো? সো এই যে স্নেহাস্পদ
এইটা স্নেহাস্পদ বলতে আসলে বোঝানো হচ্ছে স্নেহভাজন, ঠিক আছে, যাদেরকে স্নেহ করা হয়। সো তাদেরকে যে স্নেহ করে সেই স্নেহ করা পরিবারবর্গ অর্থাৎ তার স্ত্রী পুত্র কন্যা তাদের কথা বলা হচ্ছে। লোকমান হোসেন প্রস্থান মানে হচ্ছে স্থান ত্যাগ করা, ঠিক আছে। সো সেই পরিবারবর্গের সাথে মিলিত হইয়া একত্রিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন, অর্থাৎ তার নিজের লাইফ লিড করুক, সংসার সম্পন্ন করুক, ঠিক আছে। ওকে, আপনাকে ছাড়িয়া দিলাম, আপনাকে ছাড়িয়া দিলাম, আপনাকে ছাড়িয়া দিলাম অর্থাৎ তাকে ছেড়ে দিল। ওকে, তাকে ছেড়ে দিল। এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে, ঠিক আছে। অর্থাৎ আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ অর্থাৎ প্রচণ্ড পরিমাণে হচ্ছে রাগ আসবে, ঠিক আছে, রাগ আসবে, ঠিক আছে, বা রাগ বা ঘৃণা, ঠিক আছে, ঘৃণা। তাহাতে সন্দেহ নাই অর্থাৎ খলিফার মনে এই যে ভদ্রলোক, ঠিক আছে, এই ভদ্রলোকের প্রতি অনেক রাগ আসবে, ঘৃণা আসবে, কিন্তু তাহাতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কনফিউশন নাই। তাহলে কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি বিন্দুমাত্র দুঃখিত হইব না, বা হচ্ছে অনুমাত্র দুঃখিত হইব না। অর্থাৎ বলা হচ্ছে যদি সেই ভদ্রলোকের প্রাণ রক্ষা করতে পারে তাহলে সে বিন্দুমাত্র হচ্ছে কি বিন্দুমাত্র দুঃখিত হবে না বা চিন্তাও করবে না। ওকে, বিন্দুমাত্র দুঃখিত হবে না। কেন? কারণ এই ব্যক্তি হচ্ছে তার প্রাণ রক্ষা করেছিল। সো এখন বিপদের দিনে তার প্রাণ রক্ষা করা কিন্তু এই ভদ্রলোকের কর্তব্য, ঠিক আছে, ভদ্রলোকের কর্তব্য। চলো, এতটুকু কি বুঝতে পেরেছি? এতটুকু কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অহনা তোমাকে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। নোট করছো তো ঠিকঠাক মতো? ওকে, ভেরি গুড। চলো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। অর্থাৎ কতটা ভালো ব্যক্তি দেখো, তাকে মুক্ত করে দিচ্ছে কিন্তু তাও সে সেটাতে সম্মত হবে না বা তার সাথে কি একমত গ্রহণ করবে না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে, অর্থাৎ সে এত নিচু ব্যক্তি বা স্বার্থপর ব্যক্তি না যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। দাগ দাও বলতে কি বোঝানো হয়েছে? যে কিছুকাল পূর্বে দাগ দাও অনুধাবনের জন্য, কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। বলা হচ্ছে যে আমি এতটাও হচ্ছে আমি স্বার্থপর না, যেই জন্য আমি যে কি করব, আমার নিজের জীবন রক্ষা করার জন্য কয়েকদিন আগে আমি আপনার জীবন রক্ষা করেছি, এখন আমার নিজের জীবন রক্ষার জন্য আমি আবার আপনার জীবনকে বিপদে ফেলাবো। আমি এতটাও খারাপ মানুষ না। সো এটাই বলা হচ্ছে আমি এতটাও খারাপ মানুষ না, ঠিক আছে। বলা হচ্ছে তাহা কখনো হইবে না, এটা কখনো হতে পারে না। যাহাতে খলিফা আমার উপর আচ্ছা, এই জায়গায় কি বলা হচ্ছে? যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। বলা হচ্ছে অক্রোধ, অর্থাৎ যেই জিনিসটাতে খলিফা তার উপর হচ্ছে আসলে রাগ করেন না, ঠিক আছে, যাতে খলিফা তার উপর রাগ না করেন সেই জিনিসটাই যেন কি যথোপযুক্ত চেষ্টা করে, অর্থাৎ যথাযোগ উপযুক্ত সন্ধি বিচ্ছেদে আসতে পারে যথাযোগ উপযুক্ত অবায়ের পর উ থাকলে কি হচ্ছে ওকার হয়ে যাচ্ছে, যথাযোগ উপযুক্ত যথোপযুক্ত চেষ্টা দেখুন, অর্থাৎ তাকে সেই চেষ্টা করতে বলছে। সো এখান থেকে কিন্তু সন্ধি বিচ্ছেদ শিখে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, বলা হচ্ছে অক্রোধ মানে হচ্ছে যেই বিষয়টার উপর যেই কাজটা করলে কোনো রাগ হবে না, ঠিক আছে, যেই কাজটা করলে কোনো রাগ হবে না। সো তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। ওই যে বলছে যে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে চাই, সো আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই জন্য আচ্ছা, এই ছেলেটা কে আমি তারপর দেখি। চিকেন নামে একটা ছেলে ঢুকেছে, সে একটু পর হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতে আসে, করে হচ্ছে আবার উধাও হয়ে যায়। ক্লাসটা শেষ হোক, তারপর হচ্ছে ওকে সুন্দর মতো ব্যান করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো দেখো বলা হচ্ছে তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা
হইবে, ঠিক আছে, তাহা হইলেই আপনার প্রকৃত কি কৃতজ্ঞতা প্রকাশ করা হইবে। অর্থাৎ তিনি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছিলেন সেই কৃতজ্ঞতা তখনই তিনি প্রকাশ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো বলা হচ্ছে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। অর্থাৎ তিনি চেষ্টা করুক, চেষ্টা করে যদি তিনি নাও পান, চেষ্টা করে যদি তিনি নাও পান, ঠিক আছে, তাও তার উপর কোনো ক্ষোভ থাকবে না, ঠিক আছে, তার উপর কোনো ক্ষোভ থাকবে না, ঠিক আছে। ওকে, চলো সামনের দিকে আগাই, একদম শেষের দিকে চলে আসছি আমরা, গল্পটা একদম শেষের দিকে আছি। তো বলা হচ্ছে পরদিন, আচ্ছা, সো এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত বলো যে হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো। অনেকেই বলছো, দেখতে সিনহা বলছো সৌরভ ভাই অনেক ভালো বোঝান, অসংখ্য ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আচ্ছা অনেকে হোমওয়ার্কের কথা জানতে চাচ্ছ। জেনাত বলছে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, বাট ভাইয়া আমি অনেক এনজয় করছি। অসংখ্য ধন্যবাদ, আমারও ভালো লাগছে তুমি তোমার ফার্স্ট ক্লাসে অনেক এনজয় করছো, খুবই ভালো লাগছে। ওকে ঠিক আছে, চলো সামনের দিকে আগাই। বলা হচ্ছে পরদিন প্রাতঃকালে অর্থাৎ সকালে ভোরবেলা, ভোরবেলা আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। ভোরবেলা আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? অর্থাৎ তাকে খোঁজা শুরু করেছে, যে লোকটাকে দায়িত্ব দিয়েছিল যেন রেখে দেয়, ঠিক আছে। এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া, অর্থাৎ যিনি হত্যা করবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রাণদণ্ড নিবেন, ঠিক আছে, প্রস্তুত হইতে আদেশ দিলেন। অর্থাৎ ঘাতককে ডাকলেন, যিনি হচ্ছে আসলে প্রাণ নাশ করবেন বা তাকে হত্যা করবেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া, অর্থাৎ তার পায়ে পা ধরে বিনীত ও কাতর বচনে বলিলাম, অর্থাৎ অত্যন্ত অত্যন্ত অনুরোধ করলাম। কি করলাম? ধর্মাবতার। দেখবো মুভিতে অনেক বলে ধর্মাবতার, ঠিক আছে, ধর্মাবতার, ধর্মাবতার, ইওর অনার বলে না, ইওর অনার। সো এইটাই হচ্ছে ধর্মাবতার। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অর্থাৎ তিনি কিছু বলতে চান, ঠিক আছে, তিনি কিছু বলতে চান। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে এই অর্থটা তো পড়িয়েছে, আপনকার, বলো এখন মানে কি? আপনকার বলতে কি বোঝায় বলো? মালিহা বলছে ফার্স্ট বাংলা ক্লাস তো জোস, ক্লাসটা জোস লাগছে, ভেরি গুড। এবার বলো আপনকার তো পড়িয়েছি, আপনকার অর্থ কি বলো, বলো বলো, আপনকার বলতে কি বোঝায়? ওকে, আপনার, আপনার, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সব কিছু বলছে যে সব কিছু আপনার নিকট উপস্থাপন করি, ঠিক আছে, সব কিছু আপনার নিকট উপস্থাপন করি, উপস্থাপন করি। সো অনুমতি যদি দেন তিনি সব কিছু উপস্থাপন করবে, ঠিক আছে, সব কিছু আপনার নিকট উপস্থাপন করি। এই কথা শুনিয়া মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এখন বলো কোপানল মানে কি, বলো কোপানল মানে কি, কোপানল মানে কি? আচ্ছা তোমরা কি হচ্ছে এমসিকিউ নিয়ে একটা গেম খেলতে যাও ছোট্ট, বলো তো, বলো ছোট্ট একটা গেম খেলতে চাও শেষের দিকে? যদি চাও তাহলে হচ্ছে আমরা খেলতে পারি, ঠিক আছে, ভেরি গুড। ক্রোধ বলছো, ক্রোধের লাল আগুন বলছো তাসদিদ, তারপর তারপর দেখতে পাচ্ছি মুনতাসির বলছো কপাল, তারপর রাগের আগুন বলছো জুনায়েদ, ঠিক আছে, ভেরি গুড, অলমোস্ট সবাই কাছাকাছি গিয়েছো। সেটা হচ্ছে প্রচণ্ড ক্ষোভে, প্রচণ্ড রাগে, ক্রোধে কি হলেন? প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষরক্ত নয়নে বলিলেন, অর্থাৎ বড় বড় গরম চোখ করে বললেন, আমি চশমা খুলে ফেলছি যদিও আমার দেখা যাবে না। সো রোষরক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো তো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। অর্থাৎ তাকে বলছে, চোখ গরম করে বলছে যে যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমার প্রাণদণ্ড হইবে। বুঝতে পারছো? বলা হচ্ছে চিন্তা করো সিচুয়েশনটা। খলিফা আগেই বুঝতে পেরেছে যে হচ্ছে তাকে হয়তো ছেড়ে দিতে পারে। সো তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি?
কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, অর্থাৎ আমি যে আপনার কাছে যে রিকোয়েস্টটা করতেছি, আমি যে আবেদনটা করছি, কৃপা করিয়া তাহা শুনিলে, দয়া করে তা শুনলে, দয়া করে তা শুনলে আমি চরিতার্থ হই। ঠিক আছে, দয়া করে তা শুনলে আমি চরিতার্থ হই। ঠিক আছে, চরিতার্থ হই। আমরা কিন্তু একদম শেষ দিকে চলে আসছি। ঠিক আছে, আর বেশি টুক নাই, সো চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, সো তাহা শুনিলে কি চরিতার্থ হই। ঠিক আছে, আচ্ছা। খাদিজাতুল কুবরা বলছে ভাই আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। লোকমান হোসেন বলছে চরিতার্থ, আচ্ছা চরিতার্থ বলতে বোঝানো হচ্ছে ভাইয়া সফল। ঠিক আছে, সফল, সফল হই, আমি সফল হই। চরিতার্থ বলতে বোঝানো হচ্ছে এই যে আপনি যদি সেটা শুনেন তাহলে আমি সফল হই, আমার ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। সো খলিফা মহামতি ও অতি উন্নত চিত্তে পুরুষ ছিলেন, উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। অর্থাৎ তিনি অনেক ভালো মানুষ ছিলেন। ঠিক আছে, অনেক দয়ালু একটা মানুষ ছিলেন। সো তিনি এই সকল কথা কানে শোনার পর, ঠিক আছে, কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ বা কিছুক্ষণ মৌনাবলম্বন, ইতিমধ্যে বলেছি, চুপ করে রইলেন। কি করলেন? চুপ করে রইলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে তিনি এই সব কিছু শুনলেন খলিফার থেকে, শুনে তিনি কি বললেন যে হচ্ছে এত দয়াশীল আর এত ন্যায়পরায়ণ, যিনি হচ্ছে ন্যায়ের প্রতি এত শ্রদ্ধাশীল, ইহা অবগত হইয়া বা ইহা এটা জেনে, ঠিক আছে, এটা জেনে আমি কি অনেক আনন্দিত হইলাম, অনেক আনন্দিত হইলাম। আচ্ছা, প্যাসেজ মিস হয়ে গিয়েছে, তাই কি? কোনো প্যাসেজ কি মিস হয়ে গিয়েছে? কোনো প্যাসেজ কি মিস হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। প্যাসেজ যদি কোনোটা মিস হয়ে গিয়ে থাকে সমস্যা নাই, ঠিক আছে, আমি হচ্ছে ওই প্যারাটা পরে দেখাই দিব, কোনো সমস্যা নেই। যেহেতু স্লাইডে নাই আমি হচ্ছে ব্যাখ্যা করে দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের কোথায়, বইটাতে একটু চলে যাই, চলো বইটাতে চলে যাই। বইটা কি সবার কাছে আছে বলো তো? সবার কাছে কি বই আছে? কারো কাছে যদি বই না থাকে, কারো কাছে যদি বই না থাকে তাহলে কিন্তু সহজেই কি করতে পারো, সহজেই বই নেট থেকেই নামিয়ে নিতে পারো, তাই না? সহজেই বই নেট থেকেই নামিয়ে নিতে পারো। সো এটা নিয়ে এখন হচ্ছে আর কোনো সমস্যাই হয় না আমাদের, সহজে বই আমরা নেট থেকে নামিয়ে নিতে পারি। সো চলো, যেহেতু আমাদের একটা প্যারা মিস হয়ে গিয়েছে, আমরা একটু বইটা দেখি, চলো একটু বইটা দেখি, চলো। তোমাদের কাছে বইটা আছে, চলো বের করে ফেলো। সো বলা হচ্ছে আমরা কোথায় ছিলাম বলো তো? আচ্ছা, বললেন এই কথা শুনিয়ে খলিফা উদ্ধত বচনে বলিলেন। আচ্ছা তোমরা বইটা দেখো, আমি এখান থেকে উচ্চারণ করে বলছি, ঠিক আছে ভাইয়া? দেখো, তিনি উদ্ধত বচনে, ঠিক আছে, অনেক উঁচু স্বরে বললেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাদের কোনো সম্মতে সম্মত হইলেন না। অর্থাৎ তাকে যে সহায়তা করেছিল এই ঘটনাটা বলছে, এবং এখন যে তাকে ছেড়ে দিতে চাচ্ছে এইটাও তাকে বলছে, কিন্তু তার যে প্রাণের ভয় আছে, ঠিক আছে, ধরো তাকে যদি ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তিকে হচ্ছে খলিফা প্রাণদণ্ড দিবেন, এইটার জন্য তিনি এতটাই ন্যায়পরায়ণ যে তিনি যান নাই আর, ঠিক আছে, এই কথাটা বললেন, কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, ঠিক আছে, তিনি কখনোই দুরাচার নহেন। অর্থাৎ যার মধ্যে এই গুণগুলো আছে তিনি কখনো খারাপ হতে পারেন না। তিনি কখনো খারাপ হতে পারেন না। পিডিএফ পড়াবো না, জাস্ট এই প্যারাটা দেখাচ্ছি ভাইয়া, ঠিক আছে, এই প্যারাটা দেখাচ্ছি, ঠিক আছে, পরে আবার স্লাইডে চলে আসবো। নিজ প্রকৃতি, পরহিংসুক, দুরাত্মারা, ঈর্ষাবশত, ঠিক আছে, অর্থাৎ খারাপ মানুষ যারা ঈর্ষা করছে, ঠিক আছে,
ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, ঠিক আছে, তার সর্বনাশ করার জন্য তাকে, ঠিক আছে, অর্থাৎ কথা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, কথা লাগিয়ে দিয়েছে। তোমরা, আমি বলছি বইয়ে দেখো তোমরা, ঠিক আছে, আমি বলছি তোমরা বইয়ে দেখো, এখানে দেখতে হবে না, তোমরা বইয়ে দেখো। এর পরের প্যারাটাই আমরা হচ্ছে স্লাইডে চলে আসবো। সো নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। অর্থাৎ বলা হচ্ছে যে এত কিছু বলল, ঠিক আছে, এত কিছু বলল, বলার পর তাকে বলল যে আসলে এই ঘটনা শোনার পর আপনার যেইটা ভালো মনে হয় আপনি সেইটাই করেন, যেটা ভালো মনে হয় আপনি সেইটাই করেন, ঠিক আছে। তো তখন তিনি বললেন যে হচ্ছে এই ব্যক্তি এত কিছু শুনলেন, কান দিয়ে শুনলেন এত কিছু কর্ণগোচর করিয়া, ঠিক আছে, তারপর বললেন যে যে ব্যক্তি এত দয়াশীল ও ন্যায়পরায়ণ তিনি হচ্ছে আর যাই হোক কি খারাপ কাজ করতে পারেন না। সো তিনি অতিশয় আহ্লাদিত হইলেন, তিনি অনেক খুশি হইলেন, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। কি পাইলেন? তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, ঠিক আছে। সো দাগ দাও, প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বা মুক্তি পেলেন। অব্যাহতি মানে কি? মুক্তি পেলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, তার মানে তোমার থেকেই, তোমা হইতে মানে কি? তোমার থেকেই, ঠিক আছে, তোমার থেকেই তাহার প্রাণ রক্ষা, তার প্রাণ রক্ষা হলো, ঠিক আছে, তার প্রাণ রক্ষা হলো। সো অনেকগুলো কমেন্ট হয়তো আমি পড়তে পারি নাই, সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আর একটা পোস্ট দিব, সেই জায়গায় তোমরা জিজ্ঞেস করো ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এতটুকু। এখন দেখো, এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও, ও আমার নিকটে লইয়া আইসো। মানে কি বলো? এই যে এখানে আছে, এই যে এখানে আছে, দেখো আমরা একটু আবারও পিডিএফটাতে চলে যাই। এই যে আমরা কিন্তু একদম শেষ দিকে আছি। ও আমার নিকটে লইয়া আইসো, ঠিক আছে, লইয়া আইসো। সো বলা হচ্ছে কি, দেখো বলা হচ্ছে যে তাকে সংবাদ দেওয়ার জন্য, অবিলম্বে মানে কোনো দেরি না করে, অবিলম্বে মানে কোনো দেরি না করে, ঠিক আছে, কোনো দেরি না করে, ঠিক আছে, কোনো দেরি না করে, অবিলম্বে মানে কোনো দেরি না করে। আমি কিন্তু শেষ দিকে আছি, একদম শেষ দিকে আছি, একদম শেষ দিকে আছি। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে ভাইয়া? দেখো, এরপর বলা হচ্ছে এই কথা শুনিয়া, আচ্ছা আমরা আবারও আগের স্লাইডে চলে আসছি। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি অতি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। অর্থাৎ আমি অনেক খুশি হয়ে কি করলাম? তাকে বললাম যে হচ্ছে আমার বাসায় গিয়ে, ঠিক আছে, গৃহে প্রত্যাগমন পূর্বক আমি নিজের বাসায় গিয়ে তাকে কি করলাম? খলিফার সামনে উপস্থাপন করলাম বা উপস্থিত করলাম বাসায় ফেরত গিয়ে। অবলোকন মাত্র, দেখা মাত্র, অবলোকন মানে কি? দেখা, অবলোকন মানে দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন। অর্থাৎ তিনি হচ্ছে অনেক অনেক হচ্ছে, আচ্ছা অনেকে বলছো ছুটি চাই, ছুটি চাই কি জিনিস? আচ্ছা আমির হামজা, দেখি আমির হামজা কি বলছো? আমির হামজা বলছো ভাইয়া স্লাইড অ্যাপে পাওয়া যাবে না। ভাইয়া স্লাইড অ্যাপে পাবে না, কিন্তু স্লাইডটা আমি হচ্ছে এখানে আপলোড করে দিব, ঠিক আছে, আমি আপলোড করে দিব, ঠিক আছে, আপলোড করে দিব। শেষ হবে হচ্ছে, আমরা শেষ দিকেই তো আছি, একদম শেষ দিকে আছি, ঠিক আছে। আচ্ছা, সো তিনি কি করলেন? তিনি প্রীতি প্রফুল্ল লোচনে, অর্থাৎ অনেক আনন্দের সাথে, ঠিক আছে, প্রফুল্ল লোচন আনন্দের সাথে, সাদর বচনে, ঠিক আছে, সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, ঠিক আছে, অনেক ভালোভাবে মধুর কথার মাধ্যমে বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তুমি যে এই রকম লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, তা আমি আগে জানতাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া, অর্থাৎ খারাপ যে সকল লোক তাদের কথা শুনে অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। অর্থাৎ বিনা কারণে তোমার প্রাণদণ্ড দিয়েছিলাম আমি। সো বলছে এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, অর্থাৎ এই ব্যক্তির কথা বলছে যার মাধ্যমে প্রকৃত পরিচয় পাচ্ছে, সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, ঠিক আছে, সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আচ্ছা, ছুটি দিয়ে কি হবে? আমার তো ক্লাস করতেই ভালো লাগে।
আর তোমরা অনেকে হেনাকে খুঁজ একজন হেনাকে খুঁজতে চাচ্ছ। হেনাকে, হেনাকে জানো তো একটু দেখি। আমরা কিন্তু শেষ স্লাইডে চলে আসছি, ঠিক আছে, শেষ স্লাইডেই চলে আসছি। তো একদম শেষে আছি, শেষে আছি। দেখি আর কি কি বলো। দেখতে পাচ্ছি মনোযোগ বলছো, অভিনিবেশ, আচ্ছা মঞ্জু উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা একজন বলছো সাতিশয় প্রীতিপ্রাপ্ত। আচ্ছা, সাতিশয় শব্দের মানে হচ্ছে অনেক, ঠিক আছে, সাতিশয় অনেক, ঠিক আছে, সাতিশয় প্রীতিপ্রাপ্ত মানে অনেক আনন্দ, ঠিক আছে, সাতিশয় প্রীতিপ্রাপ্ত মানে অনেক আনন্দ, ঠিক আছে, অনেক আনন্দ। আচ্ছা, সো বলা হচ্ছে আমি অনুমতি দিতেছি তুমি আপন আলোয় প্রস্থান করো, অর্থাৎ নিজের বাসায় চলে যাও, নিজের বাসায় চলে যাও, ফাইনালি মুক্তি পেয়েছে। সো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব অর্থাৎ 10টা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট উপহার দিলেন এবং দেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র পাথেয় স্বরূপ, ঠিক আছে, পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। অর্থাৎ পাথেয় স্বরূপ আমি একটু আগে পড়িয়েছি, বলো তো মানে কি দেখি। পাথেয় স্বরূপ বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, কাজী আতিকুর, তোমার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তোমার হয়তো বা একটু রিফ্রেশ করতে হবে নেটটা, ঠিক আছে, নেটটা একটু রিফ্রেশ করতে হবে। আচ্ছা, হ্যাঁ ছুটি দিয়ে দিব ভাইয়া, শেষ দিকে আছি তো ছুটি দিয়ে দিব। আচ্ছা, পথের খরচ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। সো মূল কথা হচ্ছে কি দেখো ভাইয়া, একজন মানুষ হেল্প করেছিল, তাকে হচ্ছে কি করলো, পরবর্তীতে গিয়ে যেটা দেখা গেল যে আসলে অ্যাকচুয়ালি সেই যে তার উপকার করেছিল, প্রত্যুপকার গল্পটা কোথা থেকে আসলো, তার প্রতি আবার উপকার করলো, যে তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে তার নিজের জীবন বাজি রেখে হচ্ছে তার উপকার করতে গেল, ঠিক আছে। ভেরি গুড শাহিনা, তাসনিম, আব্দুল্লাহ, ভেরি ভেরি গুড। সো প্রত্যুপকার মানে উপকারের উপকার করা, ঠিক আছে, প্রত্যুপকার মানে উপকারের উপকার করা, অভিরুচি মানে ইচ্ছা, তারপর সমবিহারে মানে হচ্ছে সঙ্গে বা সাহচর্যে, তারপর নিষ্কৃতি মানে হচ্ছে মুক্তি, কোপানল মানে কোপানল মিলে কোপানল, ক্রোধ বা রাগের আগুন, ঠিক আছে, অনেক রাগী বোঝানো হচ্ছে, ঠিক আছে, অনেক রাগী। তারপর প্রতীতি মানে বিশ্বাস বা ধারণা, পরিচ্ছদ মানে পোশাক। তোমরা অনেকেই শব্দার্থগুলো দেখো না, সো শব্দার্থ কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, শব্দার্থ খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রীতি প্রফুল্ল লোচনে মানে শব্দটিতে মূলত 3টা শব্দ, প্রীতি প্রফুল্ল লোচন অর্থাৎ বন্ধুত্বের অনুভূতিতে বা আনন্দিত চোখে, ঠিক আছে, আনন্দিত চোখে। মৌন অবলম্বনের মানে মৌন অবলম্বন। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা আমার ক্লাস কি শোনা যাচ্ছে না, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, একজন বলছো, একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, সো এরপর বলা হচ্ছে প্রত্যাগমন মানে ফিরে আসা, অবধারিত মানে নিশ্চিত, অব্যাহতি মানে মুক্তি, রোষারক্ত মানে ক্রোধে, লাল চোখে অবলোকন মাত্র মানে দেখা মাত্র, সম্ভাষণ মানে সম্বোধন, উৎকট মানে অত্যন্ত প্রবল তীব্র। সো এই শব্দগুলো আমি হচ্ছে আর যাচ্ছি না, তোমরা হচ্ছে বইয়ে পাবে, এগুলো হচ্ছে আমি তোমাদের ব্যাখ্যা করেছি, আর হচ্ছে আমি ডিটেলসে যাচ্ছি না। ছোট্ট একটা টেস্ট নেই, চলো ছোট্ট একটা টেস্ট নেই। সো তার আগে একটা বলি, তোমরা হচ্ছে ছোট্ট একটা রিভিউ দিয়ে দিও, ক্লাসটা কেমন লাগলো, ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টসে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে, রিভিউ দিয়ে দিও। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? ডেমাস্কাসের, আমরা সবাই জানি। তারপর দেখি, চলো দেখি আগাই সামনের দিকে। আশ্রয়দাতা কোথাকার বাসিন্দা ছিলেন বলো তো? দামেস্ক শহরের বা হচ্ছে কি দামেস্ক শহরের বাসিন্দা ছিলেন, যেটা আমরা দেখলাম ডেমাস্কাস লেখা ছিল, ডেমাস্কাস, ঠিক আছে। তারপর আলী ইবনে আব্বাস কি কারণে তার আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন? কারণ তার আশ্রয়দাতা তার জীবন রক্ষা করেছিল। বন্দী ব্যক্তির জন্য আলী ইবনে আব্বাস কি ধরনের সহায়তা প্রদান করেন? খাবার ও অশ্ব দিয়েছিলেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ইতিমধ্যে পড়েছি, ঠিক আছে। তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি খলিফা আলী ইবনে আব্বাসকে কিভাবে সম্ভাষণ করেন যখন তিনি আশ্রয়দাতাকে মুক্তি দেন, অত্যন্ত কি সাদর বচনে। সো আমি হচ্ছে আর রাখছি না, এটা একদম হচ্ছে তোমরা তোমাদের স্লাইডে পেয়ে যাবে, যেহেতু আমি করিয়েছি তোমাদের।
যেহেতু আমি ইতোমধ্যে করিয়েছি, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। বাট ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। নেক্সট ক্লাসে তোমরা যেহেতু চাচ্ছিলে তোমাদের কাইব ভাইয়াকেই পাঠাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সো গল্প কীভাবে পড়তে হয়, গল্পের অন্যান্য অনেকগুলো গল্প নিয়ে আছি আমি অবশ্যই তোমাদের সাথে, যেগুলো একটু কঠিন মনে হবে। এই শব্দটা কঠিন মনে হচ্ছিল না, ভাইয়া আসবো সহজ করে দিয়ে যাব, ঠিক আছে? ভাইয়া এসে সহজ করে দিয়ে যাব। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই অবশ্যই কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? কারণ সুস্থ থাকবে। এবং গল্প কীভাবে পড়তে হয় সেটাও তোমাদেরকে দেখিয়েছি। গল্প কীভাবে পড়তে হয়, এক মিনিট চল। সো গল্প কীভাবে পড়তে হয় সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এইভাবে গল্পগুলো আন্ডারলাইন করে পড়বে, ঠিক আছে? গল্পগুলো আন্ডারলাইন করে পড়বে এবং এমসিকিউ নোট এখনই করে ফেলবে ভাইয়া, কারণ পরবর্তীতে কিন্তু সময় কম থাকবে অনেক, ঠিক আছে? সো এখন থেকে যারা ভালো মতো পড়ছো, এসএসসি পরীক্ষায় কিন্তু এক ধাপ আগে এগিয়ে থাকছো তুমি। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আচ্ছা, কামরুন নাহার বলছো কীভাবে ভালো রুটিন সাজাবো। আচ্ছা, বলেছিলাম। সো এটা একটু বলে যাই। সেটা হচ্ছে তুমি প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে একটা খাতা নিয়ে সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী কতটুকু পড়েছো নোট করবে, কতটুকু পড়েছো। আমি তোমাদের ঠিক এক সপ্তাহ পর তোমাদের খোঁজ নিব, দেখবো কার কি অবস্থা একটা পোস্ট করার মাধ্যমে, ঠিক আছে? তোমরা আমাকে জানাবে কোন সাবজেক্টে কতটুকু পড়েছো, কত অধ্যায় পড়েছো, ঠিক আছে? তা এরপর আমি বলে দিব আমার পরের ক্লাসে যে কীভাবে আলাদা করে রুটিন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আমি পোস্ট করে দিব ভাইয়া, কোনো সমস্যা নেই, হোমওয়ার্ক আমি পোস্ট করে দিব। সো হোমওয়ার্কটা সেই পোস্টের নিচে হচ্ছে সাবমিট করে দিবে, কোনো সমস্যা নেই। আমি যে পোস্টটা দিব সেই পোস্টের নিচে সাবমিট করে দিবে, ওকে? সো দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। সো আমার জন্য দোয়া করো, ঠান্ডা যেন হচ্ছে কমে যায় আর তোমাদের আরও ভালো মতো ক্লাস নিতে পারি, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।